Started. বন্ধুরা কেমন আছো সবাই? আমরা কিন্তু আবারও চলে এলাম আমাদের এসএসসি ফাইন্যান্সের আজকের ক্লাস নিয়ে। তো গতকালকে কিন্তু মূলত আমরা টাইম ভ্যালু অফ মানির একটি ক্লাস করেছিলাম, যেখানে মূলত আমরা থিওরিটিক্যাল যে পার্টগুলো রয়েছে বা আমাদের টাইম ভ্যালু অফ মানির যে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটি সম্পর্কে আমরা জেনেছি। আজকের ক্লাসে কিন্তু আমরা মূলত আমাদের যে মেইন ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো করার চেষ্টা করব। সো গতকালকে আমরা খুবই অল্প ম্যাথ করেছি, তো আজকে কিন্তু আমরা একটু ডিপ ম্যাথ করব। তো তার আগে তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও যে কে কোথা থেকে ক্লাসটি করছো, যাতে করে আমরা বুঝতে পারি যে তোমরা কোথা কোথা থেকে এই ক্লাসটিতে জয়েন করেছো। এবং অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবে যে তোমরা কোন জেলা থেকে অংশগ্রহণ করছো। এবং অবশ্যই কিন্তু এই ক্লাসের মাঝখানে তোমাদের জন্য কিছু কুইজ থাকবে, সেই কুইজগুলোর অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাতে করে কিন্তু পার্টিসিপেশনটা বাড়বে। আর অবশ্যই কোনো প্রবলেম থাকলে, কোনো জিনিস যদি বুঝতে না পারো, যেহেতু আমরা এই ম্যাথ রিলেটেড আজকে ক্লাসটা করব, সো কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবে, কারণ কমেন্ট করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তোমরা কোথায় তোমাদের কোন প্রবলেমটা হচ্ছে, কারণ তোমাদের সাথে কমিউনিকেট করার ওয়েটা কিন্তু সেই কমেন্ট বক্সে। তো তোমরা তাড়াতাড়ি আমাকে প্রথমে জানিয়ে দাও যে কে কোথা থেকে ক্লাসটি করছো। তো এরপর থেকে কিন্তু আমরা আমাদের ডিরেক্ট যে ম্যাথ আছে সেটাতে চলে যাব। তো আমরা মূলত টাইম ভ্যালু অফ মানি নিয়ে কথা বলছিলাম, যেটি হচ্ছে আমাদের গতকালকে আমরা তো বলেছিলাম যে গতকালকে কিন্তু আমরা শুধুমাত্র আমাদের যে বেসিকটা ছিল সেটা নিয়ে আলোচনা করেছি, এবং আজকে আমরা আজকে আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টার বা আমাদের যে এই যে থার্ড চ্যাপ্টার রয়েছে এটির সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব। তো চলো আমরা একটু দেখি যে আমাদের সাথে কে কে জয়েন করলো, এরপর আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাব, কারণ কেউ যেন মিস না করে ফেলে। হ্যাঁ, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলেছো। সো আমাদের এখানে মাহিনুর রহমান রয়েছে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে। তারপর আমাদের সাথে সিরাজু মুনিরা বলছে আসসালামু আলাইকুম। হারুন রশিদ রয়েছে। আচ্ছা, তো আমাদের এখানে দেখতাম চট্টগ্রাম থেকে রয়েছে, রংপুর থেকে রয়েছে রেদওয়ান ইসলাম নিবিড়। তো নিবিড়ের কথা কিন্তু আমার মনে আছে যে নিবিড় কিন্তু লাস্ট ক্লাসে আমাদের সাথে ছিল। তো জান্নাতুল নাহিম জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা যারা কমেন্ট করছো তোমরা কিন্তু গতকালকেও ছিলে, আমার কিন্তু এখনো মনে আছে। তো তোমরা যদি একটু বেশি বেশি করে কমেন্ট করো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কে কে অ্যাকচুয়ালি ক্লাসে ছিল এবং বর্তমানে রয়েছে। এবং তোমাদের কিন্তু আবারও বলছি যে যেহেতু নতুন যারা জয়েন করেছো তাদের জন্য যে কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু সাথে সাথে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোন কোন জায়গাতে তোমরা প্রবলেম ফেস করছো। তো চলো আমরা আজকে একটু দেখে নিই যে আমাদের কোন কোন জায়গায় প্রবলেম, আমরা কোন কোন জিনিসগুলো নিয়ে আজকে মূলত ডিসকাশন করব। তো প্রথমেই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু দেখি যে আমরা আচ্ছা, সো ফার্স্টে আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি। এরপরে যে আমরা আলোচনা করব সেটা হলো বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ। এরপরে রয়েছে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, এবং সবশেষে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ। তো আমরা যদি একটু সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে নর্মালি আমাদের যে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু গুলো থাকে, যে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু এইগুলো আমরা নির্ণয় করা দেখব, এবং একটু যে ক্রিটিক্যাল গুলো রয়েছে সেগুলো আমরা দেখব যে আমাদের যে কোন কোন জায়গায় প্রবলেম থাকতে পারে বা হচ্ছে আমাদের পরীক্ষার ক্ষেত্রে কোন কোন ভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, সেই জিনিসগুলো আমরা দেখব। তো চলো আমরা প্রথমেই দেখি যে ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি যে নির্ণয় করা বোঝায় সেটা আমরা দেখি। সো আমরা কিন্তু জানি যে এই ভবিষ্যৎ মূল্যকে কিন্তু এই যে এখানে বার্ষিক চক্রবৃদ্ধিও বলা হয়, বা এই বার্ষিক চক্রবৃদ্ধি দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এখানে কিন্তু ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা বোঝানো হয়েছে। কারণ আমরা কিন্তু জানি যে বাট্টাকরণের সাথে বর্তমান মূল্যের কাজ হয় এবং চক্রবৃদ্ধিকরণের সাথে কিন্তু ভবিষ্যৎ মূল্যের কাজ হয়। তো চলো আমরা দেখি যে প্রথম যে প্রশ্নটা রয়েছে যে যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে, তবে 1 বছর পর তুমি কত টাকা পাবে? সো আমি একটু তোমাদের কাছ থেকে আশা করব যে তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি, গতকালকে যেমন খুব তাড়াতাড়ি
গতকালকে যেমন খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছিলে, আজকেও আমি আশা করবো কিন্তু আমার ম্যাথ করার আগে যেন তোমাদের অ্যান্সার গুলো আমি দেখতে পারি। সো আমি একটু আশা করবো যে যারা যারা ম্যাথটা করে ফেলতে পারো অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স এখানে অ্যান্সারটি দিয়ে দাও, তো আমরা যেন পরে মিলাতে পারি একসাথে। তো চলো তোমরা অ্যান্সার দিতে দিতে তো আমরা একটু দেখি যে এই ম্যাথটা আমরা কিভাবে করব। তো এটা যদি আমাদের পরীক্ষার হলে আসে তাহলে কিন্তু বলা আছে যে যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে, সো লাস্টে কিন্তু বলা আছে যে 1 বছর পর, আমরা যদি এখানে দেখি যে 1 বছর পর তুমি কত টাকা পাবে, তো তার মানে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে কিন্তু আমাদের যে ফিউচার ভ্যালু এটি নির্ণয় করতে হবে। তার মানে এখানে কিন্তু ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করা হবে। সো আমরা কিন্তু জানি ফিউচার ভ্যালু সূত্র হচ্ছে পিভি ইন্টু 1 + i টু দি পাওয়ার এন। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু চক্রবৃদ্ধির কথা বলা আছে, অর্থাৎ বলা আছে বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে। সো বছরে যদি 12 বার চক্রবৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এম আনতে হবে। সো তার মানে এখানে কিন্তু এম আসবে এবং এন এর সাথে এম গুণ হবে। তো আমরা যদি এটা পুরোপুরি ক্যালকুলেট করি তাহলে আমাদের মানটি বেরিয়ে আসবে। তো আমি কিন্তু তোমাদের কাছে আশা করব যে তোমরা কে কত তাড়াতাড়ি অ্যান্সারটি দিতে পারো। সো গতকালকে কিন্তু আমি দেখেছিলাম যে পুরোপুরি একটা কম্পিটিশন লেগে গিয়েছিল যে কে আগে আগে অ্যান্সার দিতে পারে। সো আজকেও কিন্তু আমি সেম জিনিসটাই তোমাদের কাছ থেকে আশা করব। আমি একটু দেখতে চাই যে তোমরা কে কে তাড়াতাড়ি কমেন্ট বক্সে বা তাড়াতাড়ি এই ম্যাথ গুলো করতে পারো। কারণ পরীক্ষার হলে কিন্তু তোমরা যত তাড়াতাড়ি ম্যাথ গুলো করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্যই সুবিধা, যে তোমরা তত টাইম বাঁচাতে পারবে। এবং এখন কিন্তু যেহেতু সিলেবাস অনেক কমিয়ে দিয়েছে, আমাদের যে ম্যাথের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আগে যদি টাইম ভ্যালু অফ মানি থেকে হয়তো তোমরা 2টো অ্যান্সার করতে, এখন কিন্তু 3 থেকে 4টাও অ্যান্সার করা লাগতে পারে বা প্রয়োজন হতে পারে। সো এই কারণে কিন্তু আমাদের যে ম্যাথের পরিমাণ সেটাও বেড়ে যেতে পারে। সো এই জন্য হচ্ছে যত তাড়াতাড়ি পারো তোমরা সেই ম্যাথের গুলা করার চেষ্টা করবে, এবং এগুলো কিন্তু তখনই করতে পারবে, যখনই তাড়াতাড়ি করতে পারবে যখন তোমরা খুব বেশি প্র্যাকটিস করবে। সো চলো আর কথা না বাড়ে আমরা যদি এই ম্যাথটা করার চেষ্টা করি, তাহলে আমরা যদি একটু দেখি যে এখানে কি বলা আছে। যেহেতু এখানে ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে তো সূত্রটা আমরা জানি। তো আমরা যদি সূত্রটা বসাই তাহলে এফ বি সমান সমান পিবি। আচ্ছা, তো এখানে কি করতে হবে, এখানে যে আমাদের কাজটা, তো এখানে আমাদের যে বর্তমান মূল্য কত দেয়া আছে। তো আমি দেখছি যে অনেকেই কিন্তু তোমরা অ্যান্সার দিয়ে দিচ্ছ। তো যারা যারা অ্যান্সার দিচ্ছ তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তো চলো এবার আমরা ম্যাটটি করি এবং করার পর যে অ্যান্সার আসবে ওটা আমরা একসাথে মিলিয়ে নেব। সো এখানে কিন্তু বলা আছে যে এখানে বর্তমান মূল্য কত দেয়া আছে। সো বর্তমান মূল্য কিন্তু 100 টাকা জমা দেয়া আছে। সো বর্তমান মূল্য হবে 100। তো এরপর আছে সুদের হার কত দেয়া আছে, এখানে বলা আছে 10% চক্রবৃদ্ধি সুদে। তার মানে কিন্তু সুদের হার আই সমান সমান, সো আমরা এখানে প্রথমে 10% লিখতে পারি। তো এরপরে কিন্তু আমরা যদি দশমিকে ভাঙাই তাহলে আসবে 0.10। তো এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া কিভাবে 0.10 হলো। তো আমি কিন্তু জানি তোমরা অনেকেই এটি জানো, তারপরে বলে রাখি কারো যদি প্রবলেম থাকে সেটা হচ্ছে 10 যখন যে পার্সেন্টেজটা থাকবে এটার সাথে যদি আমরা 100 দিয়ে ভাগ করি বা আমরা যদি ভাগের কাজটা করে ফেলি তাহলে কিন্তু আমাদের মান দাঁড়াচ্ছে 0.10। এরপরে আসে বছরে বছরে চক্রবৃদ্ধি সংখ্যা। সো বছরে চক্রবৃদ্ধি সংখ্যা কিন্তু 12 বলা আছে, তার মানে এখানে এম সমান সমান কিন্তু আমার 12 বসবে, এখানে অলরেডি বলা আছে। এবং এরপরে এরপরে কিন্তু রয়েছে যে বছরের সংখ্যা। সো এখানে বছরের সংখ্যা কত হবে, এখানে কিন্তু বলা আছে যে 1 বছর পর তুমি কত টাকা পাবে, তার মানে এখানে বছরের সংখ্যা হবে 1। সো আমরা যদি এখন মানগুলো বসাই, তো পিভি আমরা এখানে যদি ইংলিশে লিখে ওখানে জাস্ট আমাদের বোঝানোর জন্য যে বাংলাতে কোশ্চেনে বাংলা ছিল এই জন্য এখানে এটা লিখলাম। সো এখানে কি হবে 100 ইন্টু 1 প্লাস এরপরে কি আসবে আমাদের আই। সো আইটা কত হবে, আই কিন্তু বলা আছে 0.10। সো এখানে 0.10 আমরা বসালাম। এরপরে আসে নিচে আসবে 12 বা 12, কারণ এখানে কিন্তু এম এর মান দেয়া আছে। সো আমি কিন্তু জানি অবশ্যই তোমরা অনেকেই হয়তো ম্যাথটি অলরেডি করে ফেলেছো, কিন্তু তারপরে তোমরা আরেকবার মিলিয়ে নাও তোমাদের সুবিধার জন্য। আর কারো যদি প্রবলেম থাকে তাইলে কিন্তু তাহলে কিন্তু তোমরাও এটা মিলিয়ে নিতে পারবে। সো উপরে যদি আমরা আসি তাহলে কত দাঁড়াচ্ছে, যে উপরে কিন্তু আমাদের n ইন্টু এম। তো n মানে কত হবে, n কিন্তু দেয়াই আছে এখানে 1। সো 1 ইন্টু 12। তো এখন যদি আমরা পুরোটা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান কত দাঁড়াচ্ছে। সো একটু আমরা দেখি যে 0.10 ডিভাইডেড বাই 12 প্লাস 1 টু দি পাওয়ার যদি 12 দেই ইন্টু
100, তো আমাদের কিন্তু মান দাঁড়াচ্ছে 110.47। তো এখানে কিন্তু আমাদের মান দাঁড়াবে 110.47 টাকা প্রায়। সো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে মান। তো আমি একটু দেখি যে তোমরা কে কে অ্যান্সার করেছিলে এবং এটা মিলে কিনা। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়েছো, এবং আমি যদি দেখি আমাদের সাথে অনেকেই রয়েছে যারা সঠিক উত্তর দিচ্ছে, প্রায় সবার অ্যান্সারই কিন্তু ঠিক হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছ। এবং একটা জিনিস কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে, তোমরা কিন্তু লাস্টে প্রায় দিবে। প্রায় না দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের নাম্বার কেটেও দিতে পারে। তো প্রায় দিলে কিন্তু হয় যে, মানে প্রায় দিলে কি হয় সেটা হচ্ছে এই যে ধরো দশমিকের পরে যে মানটা থাকে ওটা যদি একটু উল্টাপাল্টা আসে, কারণ ক্যালকুলেশনের সময় একটু ওলটপালট হতে পারে, হয়তো কারো 4.6 আসতে পারে, কারো 4.8 আসতে পারে, তাদের আর কোনো প্রবলেম হয় না। সো যারা যারা তাড়াতাড়ি দিয়ে ফেলেছো তাদের সবাইকে অভিনন্দন। তো এরপরে আমরা আসি আমাদের যে, এবার তোমাদের জন্য কিছু এমসিকিউ রয়েছে, যেহেতু অনেকেই চলে এসেছো। সো প্রথম যে এমসিকিউটা সেটা হলো চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হলে কি হয়। তো তোমাদের জন্য যে ফার্স্ট কোশ্চেন সেটা হলো এটা, যে চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হলে কি হয়। তো আমাদের যে অপশনগুলো রয়েছে, আমরা যদি অপশনগুলো একটু দেখি, এখানে বর্তমান মূল্যের পরিমাণ বেশি হয়, ভবিষ্যৎ মূল্যের পরিমাণ বেশি হয়, বর্তমান মূল্যের পরিমাণ অপরিবর্তিত থাকবে, ভবিষ্যৎ মূল্যের পরিমাণ কম হবে। সো আমি একটু আশা করবো যে তোমরা তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দাও যে এটার অ্যান্সার কি হবে, যে যদি চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হয় তাহলে কি হয়। তো তো আমি কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি অনেকে অ্যান্সার দেওয়া শুরু করেছো, যেটা হচ্ছে যে আমাদের খ নাম্বার। যেমন আমাদের প্রথম যে অ্যান্সারটা হয়েছে সেটা হচ্ছে ইফতি খান, এরপরে রয়েছে এসসি অর্ঘ। তো আমি এবার দেখতে চাই যে আমাদের যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলোর অ্যান্সার আসলে কে কত তাড়াতাড়ি দিতে পারে। তো যে যত তাড়াতাড়ি দিতে পারবে আমরা কিন্তু বুঝতে পারি যে তাদের প্রিপারেশন কিন্তু অ্যাকচুয়ালি ততটা ভালো। হ্যাঁ, তো যারা যারা অ্যান্সার দিচ্ছ এটার খ নাম্বার বা যে বি সেটা হচ্ছে পুরোপুরি সঠিক। এখন কোশ্চেন আসতে পারে যে ভবিষ্যৎ মূল্যের পরিমাণ বেশি হয়, সো চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হলে কিভাবে ভবিষ্যৎ মূল্যের পরিমাণ বেশি হয়। তো আমরা কিন্তু জানি যে আমাদের চক্রবৃদ্ধি যত বাড়বে তত কিন্তু আমাদের যে ফিউচার ভ্যালু সেটা বাড়তে থাকবে, কারণ চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমরা জানি আসল এবং সুদ আসল মানে দুটো মিলিয়ে কিন্তু আমাদের অর্থ বাড়তে থাকে। তো এই কারণে যত বেশি চক্রবৃদ্ধি হবে ভবিষ্যৎ মূল্যের পরিমাণ তত বেশি হতে থাকবে। সো আশা করি এই জিনিসটা সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছে। তাও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো এরপরে যে প্রশ্ন, ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়? কিস্তি পরিশোধের ক্ষমতা, নাকি অর্থ বিনিয়োগের ক্ষমতা, নাকি নির্ধারিত কমিশন, নাকি সুদের পরিমাণ। সো আমি একটু আশা করব যে তোমরা কিন্তু তাড়াতাড়ি বলো যে এটার অ্যান্সার কি হবে। অলরেডি কিন্তু তোমরা প্রথম যেটার অ্যান্সার দিয়ে দিয়েছো ওটা কিন্তু পুরোপুরি ঠিক হয়েছে। সো আমি একটু এটারও অ্যান্সার জানতে চাই এখন, যে 2 নাম্বারের অ্যান্সার কি হবে। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি আমাদের যে এখানে সালমা আক্তার রয়েছে, সে বলছো ক। তারপরে আমাদের জুহায়ের ওয়াসিম, সাজ্জাদ হাসান, তারপর আমাদের আশিকুর রহমান, হারুন রশিদ, জান্নাতুল নাহিম, তারপর আমাদের সাথে আরো দেখতে পাচ্ছি আমাদের মির্জা জেরিন জান্নাত। তোমরা সবাই বলছো এ। তো যারা যারা এ অ্যান্সার দিচ্ছ, তারপর আমাদের নিসাত তাসনিম তাসফিয়া বলছো ডি। এটা অ্যাকচুয়ালি ডি হবে না। তো আমাদের যে প্রশ্নটা রয়েছে যে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণে অবশ্যই অবশ্যই কিস্তি পরিশোধের যে ক্ষমতা সেটা দেখতে হবে। অর্থাৎ কিস্তি পরিশোধ যদি আমরা না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আর আমরা যে ঋণটা নিচ্ছি এর জন্য কিন্তু আমাদের দেউলিয়া হয়ে যেতে পারে। অর্থাৎ কোনো কোম্পানি দেখা যাচ্ছে যে 1 লক্ষ টাকা তারা কিস্তি নিচ্ছে বা লোন নিচ্ছে, তাদের যে কিস্তির পরিমাণটা অবশ্যই কিন্তু সেটা আগে দেখতে হবে যে আমি কিস্তি দিতে পারবো কিনা। ধরলাম আমি যদি একটু উদাহরণ দেখি, যে আমরা এরকম ধরলাম যে কোনো কোম্পানি তাদের যে কিস্তির পরিমাণ, যে তারা যে লোন নিয়েছে এই লোনের বিপরীতে তাদের যে কিস্তির পরিমাণ এটা হলো 10,000 টাকা। কিন্তু লোন নেওয়ার পরে, আচ্ছা, সো এরপরে আসে যে লোন নেয়ার পরে এই যে 10,000 টাকা আমাদেরকে কিস্তি দিতে হবে, এই 10,000 টাকা
যদি দেখা গেল যে এই লোনের বিপরীতে কোম্পানি যেখানে ইনভেস্ট করছে তাদের আয়ের পরিমাণ কিন্তু 8,000 টাকা, তো তার মানে তাদের কিন্তু কিস্তি ছিল 10,000, তারা ইনকাম করছে 8,000, তার মানে এই যে 2,000 টাকা তাদের ঘাটতি, এই কারণে কিন্তু তাদের কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে, অর্থাৎ দেউলিয়া মানে কিন্তু বন্ধ করা যেতে পারে। সো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে অবশ্যই প্রতিটি কোম্পানিকে কিন্তু যে কিস্তি পরিশোধের ক্ষমতা বা ঋণ পরিশোধের ক্ষমতা সেটি বিবেচনা করা উচিত। এর পরের যে প্রশ্ন, তো যারা যারা আমাদের ক নাম্বার অ্যান্সার দিয়েছো সবারটা কিন্তু হয়েছে। এর পরের যে প্রশ্ন, কোন ক্ষেত্রে সুদ আসল সবচেয়ে বেশি? তো আমরা যদি অপশনটা দেখি, চক্রবৃদ্ধি পদ্ধতিতে, সরল সুদের ক্ষেত্রে, বাট্টাকরণ পদ্ধতিতে, মূল্যস্ফীতির ক্ষেত্রে। তো আমাকে একটু এখন বলো যে কোন ক্ষেত্রে সুদ আসল সবচেয়ে বেশি হয়, এবং আমি একটু আশা করব যে চক্রবৃদ্ধি পদ্ধতি বা সরল সুদ বা বাট্টাকরণ পদ্ধতি বা মূল্যস্ফীতি, এটা তো এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইফতি খান রয়েছে সে কিন্তু সবার আগে অ্যান্সারটি দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার। হ্যাঁ, তোমরা যারা যারা অ্যান্সার দিচ্ছ ক নাম্বার বা এ নাম্বার অ্যান্সার, তোমাদের সবাইকে ধন্যবাদ। তো এখানেও কিন্তু আমাদের যে কোন ক্ষেত্রে সুদ আসল সবচেয়ে বেশি, সো আমরা কিন্তু জানি ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমাদের যে সুদ আসল এটি সবচাইতে বেশি হয়। তো তার মানে এই প্রশ্নের উত্তরও কিন্তু ক নাম্বার। তো আমি আশা করবো তোমরা কিন্তু অলরেডি এই সম্পর্কে জানো যে কেন চক্রবৃদ্ধি পদ্ধতিতে আমাদের সুদ আসল সবচাইতে বেশি হয়, কারণ এই চক্রবৃদ্ধিতে কিন্তু আমাদের যে সুদ আসলের উপর আবার নতুন করে সুদ গণনা করা হয়, এবং এই কারণেই কিন্তু সবচাইতে বেশি হয়। তো এবার আমরা আসি যে আমাদের যে পরবর্তী যে প্রশ্ন, তো এতক্ষণ পর্যন্ত যারা যারা সঠিক অ্যান্সার দিলে সবাইকে অভিনন্দন, এবং আমি কিন্তু আশা করছি তোমাদের প্রিপারেশন কিন্তু খুবই ভালো হবে, এবং এভাবে যদি তোমরা এগিয়ে যাও তাহলে কিন্তু আর আমাদের যে বোর্ড পরীক্ষা রয়েছে বা আমাদের এই কোর্স শেষ হলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এর পরের যে প্রশ্ন আমাদের, এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন। এখানে যদি আমরা দেখি যে আচ্ছা, তো মিস্টার রেজাউল 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। ডাচ বাংলা ব্যাংক তাকে 9% হার মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। বর্তমানে মিস্টার রেজাউলকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? সো এখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু বলা আছে যে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, তো এখান থেকে একটু তোমরা ফার্স্টে আমাকে পারলে বলো যে এটা কোন সূত্র আমরা ব্যবহার করব? এটা কি আমরা প্রেজেন্ট ভ্যালু ব্যবহার করব নাকি এটা আমরা ফিউচার ভ্যালু ব্যবহার করব? তো জাস্ট ফার্স্টে এটা দিয়ে তোমরা তাড়াতাড়ি অ্যান্সার বের করে ফেলো, এরপর কিন্তু আমরাও করব এবং করে একসাথে আমরা উত্তরটা মেলাবো। তো আমি একটু আশা করছি আমাকে জানাও যে এখানে আমরা কোনটা ব্যবহার করব, আমরা প্রেজেন্ট ভ্যালু ব্যবহার করব নাকি আমরা ফিউচার ভ্যালু ব্যবহার করব। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে মির্জা জেরিন জান্নাত সে সবার আগে বলে ফেলেছো যে প্রেজেন্ট ভ্যালু। তো আমার মনে হয় ইফতি খান এখানে একটু দেরি করে ফেলেছে। আচ্ছা, তো এদের পাশাপাশিও হচ্ছে হারুন রশিদ রয়েছে, তারপর তারপরে আমাদের সাথে খালেদা শারমিন রয়েছে, তারপর আমাদের সাথে আশিকুর রহমান, ইস্পিতা সারা, তারপর আমাদের সাথে রেদওয়ান ইসলাম নিবিড় রয়েছে, তারপর আমাদের সাথে সাজ্জাদ হাসান। তো আচ্ছা, তো যারা যারা বলছো যে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, তাদের সবার অ্যান্সার ঠিক আছে। তো এটাই কিন্তু হবে যে কারণ এখানে বলা আছে যে বর্তমানে মিস্টার রেজাউলকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, তার মানে এখানে কিন্তু প্রেজেন্ট ভ্যালুর কথা বলা আছে। তো এবার আমরা আসি যে প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে, তার মানে আমরা ম্যাথটি কিভাবে করব। তো তোমরা কিন্তু তাড়াতাড়ি ম্যাথটি করে ফেলো এবং আমাদেরকে অ্যান্সারটা কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা যে ম্যাথটি বুঝতে পেরেছো কিনা বা তাড়াতাড়ি করতে পারছো কিনা। তো এবার আমরা আসি যে যদি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি তাহলে পিভি সমান সমান, তো এখানে যদি আমি জানি আমাদের নরমাল প্রেজেন্ট ভ্যালু ইউজ করতে হবে। তো এরপরে আসে যে আমাদের যে এখানে ভবিষ্যৎ মূল্য এটা কত দেয়া আছে। সো এখানে কিন্তু বলা আছে যে 5 বছর পর 1 লক্ষ টাকা তিনি আশা করছেন, তার মানে আমাদের এখানে ভবিষ্যৎ মূল্য কত হবে? ভবিষ্যৎ মূল্য হবে 1 লক্ষ। তো এরপরে আসে আমাদের সুদের হার। সো সুদের হার কিন্তু বলা আছে যে 9% সুদের হার। সো 9% বা 0.09, এটা হচ্ছে আমাদের সুদের হার। এরপরে আছে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। তো এখানে কি বলা আছে আমরা দেখি, মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়া হয়েছে। সো মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব মানে কি? তার মানে হলো কিন্তু এখানে আমাদের এম সমান সমান কিন্তু আসবে 12। এর কারণ কি? এর কারণ কিন্তু হচ্ছে এখানে প্রতি মাসে চক্রবৃদ্ধি হচ্ছে।
তো এবার আমরা আছি বছরের সংখ্যা। তো যেহেতু এখানে বলা আছে যে আচ্ছা, এখানে যেহেতু আমরা সব বাংলা দিচ্ছি, সো বাংলাটা দেওয়াই বেটার। তো এরপরে আছে বছরের সংখ্যা, সেটা হবে 5 বছর, এবং যে বর্তমান মূল্য এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা যদি এখন দেখি যে মানগুলো বসাই, হ্যাঁ, তো আমরা যদি এখানে মানগুলো বসে, উপরে হবে আমাদের এফবি, যে আমাদের যে সূত্র দেয়া আছে। তো আমরা প্রথমে বসালাম 1 লক্ষ। আচ্ছা, তো এরপরে কি হবে 1 প্লাস 0.09 এবং টু দি পাওয়ার এখানে 5। তো আমরা যদি এটা এবার, আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আমাদের এই 12 আসবে, কারণ এখানে কিন্তু চক্রবৃদ্ধির কথা বলা আছে 5 ইন্টু 12। তো এখন যদি আমরা পুরোটা ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পারবো যে 0.09 ভাগ যদি আমরা 12 দেই, প্লাস 1, তারপর টু দি পাওয়ার 60, তারপর 1 1 2, সো একের পর 5টা শূন্য আসবে। তো আমাদের কিন্তু মান আসছে 63,869.96 টাকা প্রায়। সো তার মানে এখানে কিন্তু দাঁড়াচ্ছে যে মিস্টার রেজাউল যদি বর্তমানে 63,869.96 টাকা প্রায় রাখে, তাহলে কিন্তু তিনি 5 বছর পর 1 লক্ষ টাকা পাবেন, যদি ব্যাংক তাকে 9% মাসিক চক্রবৃদ্ধি প্রদান করে। সো আমাদের এখানে তাহলে বর্তমান মূল্য কত আসবে? বর্তমান মূল্য কিন্তু আসবে 63,869.96। তো এটা কিন্তু ছিল আমাদের মূলত বর্তমান মূল্য। তো যারা যারা এখানে করতে পারছো তাদেরকে অভিনন্দন। তো আমি দেখছি তোমরা সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো, যে এটার কিন্তু উত্তর দাঁড়াবে আমাদের, যে এখানে কিন্তু 63,000 হবে। তো যদি কারো 64,000 বা 65,000 হয়ে থাকে, তোমরা আবার একটু ক্যালকুলেশন করে নাও, যাতে করে কোনো প্রবলেম না থাকে। তো আমাকে একটু এখন পর্যন্ত জানাও যে এই পর্যন্ত যতটুকু হলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, বা তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আমরা নেক্সট স্টেপে আগাতে পারি। সো এই পর্যন্ত আমরা খুব বেশি ফাস্ট যেতে চাচ্ছি না, খুব বেশি স্লো না, আমরা চাই যেন মিনিমাম পেসে থাকে এবং তোমরা যেন সবকিছু বুঝতে পারো। সো আমাকে একটু জানাও যে এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সট স্টেপে আগাবো। আমরা দেখলাম অর্ঘ্য বলেছো, যে বুঝতে পেরেছি। আচ্ছা, তো একজনের মেবি কোশ্চেন ছিল কিছু, সেটা হচ্ছে যে সুদের হার কিভাবে করব, এরপর বলা আছে যে কিভাবে সরল সুদ বের করব, এবং রুল 72 কি। তো এই যে কোশ্চেন গুলো, এই যে কথাগুলো তোমরা বললে, এটি কিন্তু আমাদের যে সরকার কর্তৃক যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাসের আন্ডারে কিন্তু আমাদের এই টপিকগুলো কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের মেইন যে জিনিসগুলো আমরা কভার করছি, মূলত তোমাদের যে আপকামিং যে এসএসসি যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাতে এই টপিকগুলো রয়েছে, যেমন আমাদের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য। এর বাইরের যে টপিকগুলো রয়েছে, ওই টপিকগুলো যেগুলো একটু কম ইম্পর্টেন্ট, বা হচ্ছে যে আমাদের সরকার কর্তৃক যে সিলেবাসে দেয়া হয়নি, এগুলো আমরা অবশ্যই করব। সেগুলো হচ্ছে আমাদের ক্লাসের পরে, বা হচ্ছে যে যেমন আজকের পরে যে ক্লাসটা হবে, সেটা কিন্তু আমাদের টাইম ভ্যালু অফ মানির একদম যে লাস্ট ক্লাস, সেটা এরপরে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। সো আমাদের আজকের ক্লাস যখন শেষ হবে, তখন কিন্তু আমরা মোটামুটি এই যে প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু, বা আমাদের গভর্নমেন্ট কর্তৃক যে তোমাদের শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে, ওখানের যে মেইন টপিকগুলো দেওয়া আছে, ওই টপিকগুলো সম্পর্কে আমরা জানবো। তো এরপরে যখন ওই টপিকগুলো শেষ হয়ে যাবে, এরপরে যে আমাদের যেই টপিকগুলো দেয়া নেই বা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট, সেগুলো আমরা দেখবো। সো এই কারণে যদি আমরা দুটো একসাথে মিলিয়ে ফেলি, তাহলে কিন্তু তোমাদের জন্য অসুবিধা হয়ে যাবে। তো এটা ছিল কারণ। আর অবশ্যই আমরা ওই জিনিসগুলো জানবো, আমরা কোনো কনসেপ্টই বাদ দিব না, কারণ আমাদের কিন্তু শুধু পরীক্ষা না, আমাদের কিন্তু ফাইন্যান্সের যে বেসিকটা আমরা জানছি, এটাও কিন্তু আমাদের জানতে হবে। সো এরকম যদি কারো কোনো প্রবলেম থাকে, অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে। তো অবশ্যই আমরা রুল 72, এরপরে সরল সুদ, এগুলো সম্পর্কেও জানবো, কিন্তু আমরা ধীরে ধীরে আগাই, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেগুলো জানবো। তো এরপরে যে আমাদের প্রশ্নটা এখানে বলা আছে যে 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও।
আচ্ছা, সো এখানে কিন্তু বলা আছে যে ক ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং খ ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এমত অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? আচ্ছা, সো এখন আমরা আসি যে এই ক্ষেত্রে তুমি কি করবে। তো এখানে আমাদেরকে কি করতে হবে আমাকে একটু বলো তো। এটাই কিন্তু মূলত তোমাদের যে সিকিউ যে কোশ্চেন গুলো রয়েছে বা উদ্দীপক রিলেটেড সেগুলো কিন্তু আসবে। আমরা এতক্ষণ যে ম্যাথ গুলো করেছি ওগুলা কিন্তু 1-2 লাইনের বা হচ্ছে ছোট ছোট ম্যাথ। সো আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের বলা আছে যে আমাদের যদি সৃজনশীল যখন আসবে এই সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নগুলাই আসবে। তো এখান থেকে কিন্তু ফার্স্টে এখন আমাকে তোমরা জানাও যে এখানের ক্ষেত্রে তুমি কিভাবে অ্যানসারটি করবে, অর্থাৎ আমরা যে এখন ম্যাথটা করব এই ম্যাথটা আমরা কিসের বেসিসে করব, কোন জিনিসটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমি একটু দেখি যে তোমরা যদি এটা বলতে পারো যে আমরা কোন জিনিসটার বেসিসে আমরা এই যুক্তিটা প্রদান করব, এরপরে কিন্তু আমরা ম্যাথে চলে যাব বা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো অনেকেই যে তোমরা যে মানটা বের করছো যে 31,046 টাকা বা হচ্ছে আমাকে বলছো যে তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে। তো আমার কোশ্চেন হচ্ছে যে কিসের বেসিসে আমরা এই আমরা এই ম্যাথটা বা ক্যালকুলেশনটা করব। আচ্ছা হ্যাঁ, তো যারা যারা তোমরা বলছো যে প্রেজেন্ট ভ্যালু, তো তোমাদের সবার উত্তরই সঠিক যে এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে করতে হবে। তো আচ্ছা, সো এবার আমরা আসি যে আমরা কেন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। তো টাইম ভ্যালু অফ মানিতে যখন কোনো আমরা এরকম ম্যাথ সলভ করব তো আমাদেরকে কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দুইটা জিনিসকে আমাদেরকে একই ফিগারে আনতে হবে। আচ্ছা, সো একই ফিগারে যখন আমরা আনবো তার মানে কি করতে হবে আমাদের এখান থেকে সিম্পলি এই যে দুটা ব্যাংক রয়েছে যে 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা ব্যাংকে রাখতে চাও, তার মানে 5 বছর পরে কিন্তু আমরা পাচ্ছি 50,000 টাকা। এবং এখন আমাদেরকে দেখতে হবে এই যে দুটো ব্যাংক রয়েছে এই দুটো ব্যাংকের মধ্যে যেই ব্যাংকে কম টাকা রেখে, অর্থাৎ এই যে প্রেজেন্ট ভ্যালুর কথা তোমরা বলছো এখানে হচ্ছে কম টাকা আসবে। সো কম প্রেজেন্ট ভ্যালুর উদ্দেশ্যে বা আমরা যদি কম টাকা রেখে যেখান থেকে 50,000 টাকা পাবো আমরা কিন্তু সেটাই গ্রহণ করব। তো এবার আমরা আসি, এবার কিন্তু তোমরা তাড়াতাড়ি করে ম্যাথটা করে ফেলো এবং আমাকে ইন্ডিভিজুয়ালি জানাও যে আমাদের ক ব্যাংকের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু কত হবে, খ ব্যাংকের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু কত হবে। সো আমি একটু আলাদা আলাদা অ্যান্সার আশা করছি যে আমাদের ক ব্যাংকে অ্যান্সার কত আসছে, ক ব্যাংকের প্রেজেন্ট ভ্যালু এবং খ ব্যাংকের প্রেজেন্ট ভ্যালু কত আসছে, এবং এরপরে কিন্তু আমরা সিদ্ধান্তে চলে যাব। সো তোমাদের অ্যান্সার করতে করতে আচ্ছা, সো তোমাদের অ্যান্সার করতে করতে চলো আমরাও নিজেরা করে ফেলি। তো প্রথমেই আমাদের যে আসে সেটা হচ্ছে ক ব্যাংকের ক্ষেত্রে। তো ক ব্যাংকের অলরেডি কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে আমাদের যে রফিকুল ইসলাম রয়েছে সে কিন্তু আমাদের অ্যান্সার দিয়ে দিয়েছে যে ক ব্যাংকের ক্ষেত্রে কিন্তু 31,046 টাকা, এবং আমাদের যে অর্ঘ্য রয়েছে অর্ঘ্য বলছে 31,152 টাকা। তো এরপরেও কিন্তু তোমরা বলছো, সো তোমরা যারা যারা করো করতে থাকো, আমরা কিন্তু মিলিয়ে দেব। সো এবার আমরা আসি, আমরা যদি করি তাহলে ক ব্যাংকের ক্ষেত্রে পিভি সমান সমান এখানে কি বলা আছে আমরা যদি দেখি আমাদের ফিউচার ভ্যালু তো 50,000। সো এটা আচ্ছা, তো আমাদের এটা কিন্তু উপরে বসবে আমাদের 50,000। এরপরে কি হবে, এরপরে আসে আমরা যদি নিচে বসে এবং এখানে কিন্তু বলা আছে তোমাকে 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং এখানে কিন্তু কোনো প্রকার চক্রবৃদ্ধির কথা বলা নেই। সো এখানে আমরা কি করব, 1+0.10। তো এখানে কিন্তু নর্মালি 1.10 আসবে এবং এখানে বলা আছে 5 বছর পরে। তার মানে কি হবে, আমরা যদি এটা এখন ক্যালকুলেট করি তাহলে কত দাঁড়াবে, 1.10 টু দি পাওয়ার 5, এরপরে আসে 50,000 ভাগ অ্যান্সার। তো আমাদের এখানে কিন্তু মান দাঁড়াচ্ছে 31,046। তো তোমাদের যাদের 31,046 বাদে অন্য টাকা আসছে তোমরা একটু মিলিয়ে দেখো যে ভুল কোথায় হচ্ছে বা তোমাদের মানে কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। তো এখানে কত আসবে তাহলে, 31,046.06 টাকা প্রায়। সো এইটার মান কিন্তু দাঁড়াবে আমাদের এটা। তো 31,046.06 টাকা প্রায়।
তো এখানে তার মানে কিন্তু আমাদের এই ভবিষ্যৎ মূল্য, তো আমরা যদি এখানে এই মানগুলো বসিয়ে দিই, যাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে তাদের জন্য, তো তার মানে এখানে ফিউচার ভ্যালু কত হবে? ফিউচার ভ্যালু হবে 50,000। এরপরে আছে সুদের হার তো হচ্ছে আমাদের 10%, বা আমরা যেহেতু আমরা ইংলিশে লিখছি তো আমরা এখানে অরও লিখতে পারি, যে আমাদের এখানে হবে অর 0.10। তো এরপরে আসে আমাদের বছরের চক্রবৃদ্ধি সংখ্যা, তো বছরের চক্রবৃদ্ধি সংখ্যা কিন্তু আমাদের এখানে নেই, তো যেহেতু তারপরে আছে বছরের সংখ্যা, তো এখানে কিন্তু বছরের সংখ্যা হবে 5, এবং বর্তমান মূল্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 31,046.06। তো এটা কিন্তু হলো আমার ক ব্যাংকের ক্ষেত্রে। তো এবার চলো আমরা আসি আমাদের খ ব্যাংকের ক্ষেত্রে। তো অলরেডি কিন্তু তোমরা সবাই বা বেশিরভাগই কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছ, তো তোমাদের সবাইকে ধন্যবাদ যারা যারা অ্যান্সার দিচ্ছ। তো এবার আমরা আসছি, হ্যাঁ, তো যে কোশ্চেন করেছিলে যে 0.10 লেখা যাবে না, তো ইফতি খান যেহেতু অ্যান্সারটা অলরেডি দিয়ে দিয়েছো, তো আমিও জাস্ট তোমার সাথেই বলবো যে অবশ্যই যে 0.1 বা 0.10 একই মান, অর্থাৎ এরপরে এই একের পরে আমরা যতগুলো শূন্য বসাই না কেন আমাদের মান কিন্তু একই থাকবে, আমাদের মানটা চেঞ্জ হয় দশমিকের আগে আমরা যত বসাই। আচ্ছা, তো এবার আমরা আসি আমাদের সেই একই প্রশ্ন, এবার আমরা আসি খ ব্যাংকের ক্ষেত্রে কি হবে। তো আমরা কিন্তু অলরেডি জানি আমাদের তো ভবিষ্যৎ মূল্য আমাদের কিন্তু আলাদা করে, আচ্ছা তাও আমরা লিখে দিই যে ভবিষ্যৎ মূল্য কত হবে, এখানে 50,000। এরপরে আসে সুদের হার, তো খ ব্যাংকের ক্ষেত্রে কি বলা আছে 9.5%। তো এখানে যদি আমরা লিখি 9.5% অর, তো এখানে কিন্তু আমরা তাহলে কত হবে 9.5 ভাগ যদি 100 দিই আমরা, তাহলে 0.095 এটা আসে আমাদের। এরপরে আছে বছরে চক্রবৃদ্ধি সংখ্যা, তো এখানে কিন্তু বলা আছে মাসিক চক্রবৃদ্ধি, তার মানে এম এর মান কত হবে? এম এর মান কিন্তু দাঁড়াবে আমাদের 12 বা 12। এরপরে আমাদের আসে যে বছরের সংখ্যা, তো এখানে কিন্তু সেম বছরের সংখ্যা হবে এম, এবং বর্তমান মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা যদি তাড়াতাড়ি করে নির্ণয় করে ফেলি তাহলে কত আসবে 50,000। হ্যাঁ, তো এরপরে আমরা আসি যে আমাদের যে 50,000 হবে, তাহলে 1 প্লাস 0.10 এবং নিচে কত আসবে? তো আচ্ছা, এখানে কিন্তু 10 হবে না, এখানে কিন্তু হবে আমাদের 0.095 এবং নিচে কিন্তু আসবে 12। তো নিচে আসবে 12, এবং আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এখানে কত আসবে 5 ইন্টু তারপর আমাদের এখানে 12। তো পুরোটা যদি আমরা ক্যালকুলেট করি এখন, তাহলে আমাদের মান কত দাঁড়াচ্ছে? তো আমরা যদি একটু দেখি যে 50,000, আচ্ছা 0.095 ডিভাইডেড বাই প্লাস 1 টু দি পাওয়ার 60, এরপরে আসে আমাদের 50,000 ভাগ যদি আমরা অ্যান্সার দিই তাহলে আমাদের মান কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 31,000 বা 31,152.46 টাকা প্রায়। সো এখানে যে আমাদের মানটা দাঁড়াবে সেটা হচ্ছে 31,152.46 টাকা। সো এই পর্যন্ত কিন্তু আসলো যে আমাদের ক্ষয়ের অ্যান্সার। তো এবার আমরা আসি আমাদের সিদ্ধান্তর ক্ষেত্রে, যে সিদ্ধান্তর ক্ষেত্রে তাহলে আমরা কি করব। তো আশা করি এটা পর্যন্ত তোমরা অলরেডি নির্ণয় করতে পারবে। তো এখন আসি আমরা সিদ্ধান্ত। তো সিদ্ধান্তটা একটু তোমাদের অলরেডি তোমরা অনেকেই জানো, তো তারপর আমরা একটু সুবিধার জন্য আলাদা আলাদা করে দেখি যে ক ব্যাংকের ক্ষেত্রে কত টাকা হচ্ছে। সো ক ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টাকাটা ছিল বা বর্তমান মূল্য সেটা হলো আমাদের 31,046.07, এবং এরপরে যে আসে আমাদের খ ব্যাংকের ক্ষেত্রে কত আসে 31,152.64। তো এই দুটা কিন্তু প্রায়ের মান, সবার যে সেম আসবে তা না, কারো একটু উল্টাপাল্টা হতে পারে। তো এখানে কত দেখতে পাচ্ছি 31,046 টাকা, এবং এখানে কিন্তু 31,152 টাকা। তো এখান থেকে আমরা কি বলতে পারি আমাকে বলো তো, তোমরা অলরেডি যদিও অ্যান্সার দিয়ে দিয়েছো, সেটা হচ্ছে যে আমি যদি ক ব্যাংকে টাকা জমা রাখি,
সেক্ষেত্রে কিন্তু আমাকে কম টাকা জমা রাখতে হচ্ছে এবং কম টাকার বিপরীতে কিন্তু আমি এই 50,000 টাকাই পাচ্ছি। তো তার মানে আমরা কি বলতে পারি যে, তো এখানে কিন্তু আমরা বলতে পারি যে ক ব্যাংকেই টাকা রাখা গ্রহণযোগ্য, এর কারণ হলো এই ব্যাংকে আমরা কম টাকা রেখে বেশি পাচ্ছি। সো আমাদের ফাইন্যান্সেও কিন্তু এই কথাটাই বলে যে, যেটা হচ্ছে যে আমরা কোন জায়গায় কম টাকা রেখে আমরা বেশি টাকা পাবো সেটাই কিন্তু আমরা গ্রহণ করব। এখন তুমি যদি খ ব্যাংক থেকে গ্রহণ করতে তাহলেও কিন্তু তুমি 50,000 টাকাই পেতে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাকে বেশি টাকা রাখতে হতো। তো অবশ্যই যেখানে বেশি টাকা রাখতে হবে সেখানে আমরা কেন যাব। আচ্ছা, তো এবারে আমরা আসি। আমি আশা করতে পারছি যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো, যে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো আমাকে একটু কষ্ট করে তোমরা জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। সো আমাদের ম্যাথ বেশি নাই, কারণ আমাদের এই টাইপই ম্যাথ রয়েছে আরো একটি। তো আমি একটু আশা করবো যে তোমরা তাড়াতাড়ি জানাও আমাকে যে এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা। এবার যদি এই রিলেটেড কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা সামনে আগাতে পারবো, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমরা এটা সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা দেখলাম অর্ঘ্য, হারুন রশিদ, সালমা আক্তার, তারপর আমাদের সাথে নিতু রয়েছে। তো তোমরা সবাই বলছো ক্লিয়ার, তো তোমাদের ধন্যবাদ যে সবাই জিনিসটা বুঝতে পেরেছো, এবং তোমাদের কিন্তু আবারও ধন্যবাদ তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। সো তোমাদের কিন্তু এই পার্টিসিপেশনের কারণেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্লাস নেওয়ার মোটিভেশন গুলো আসে, এবং আমরা কিন্তু পুরোপুরি একটা ক্লাসরুমের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি এবং আমরা ভালোভাবে ক্লাসগুলো করতে পারি। তো হ্যাঁ, তো সবাই যেহেতু ক্লিয়ার বলছো তার মানে আমরা বুঝতে পারি যে ম্যাক্সিমাম আমরা বুঝতে পেরেছি, এবং আমি চেষ্টা করবো যেন সবাই বুঝে। একজনও যদি এরকম থাকে যে যারা বুঝতে পারছে না, আমরা তাদের জন্য আবার চেষ্টা করব। তো আচ্ছা, ঠিক আছে। তো আসো এবার আমরা আসি যে পরের যে প্রশ্ন, বা এখন কিন্তু তোমাদের জন্য কিছু এমসিকিউ রয়েছে। এখন আমাকে বলো যে সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কত হবে? 7, 12, 24 এবং 52। সো আমি একটু তাড়াতাড়ি তোমাদের কাছ থেকে অ্যান্সার আশা করছি যে, আচ্ছা, তো একজন, আচ্ছা, এই অ্যান্সার দিতে দিতে একজন কোশ্চেন করেছে যে এমডি রাসেল খান। আচ্ছা ভাইয়া, তোমার যে কোশ্চেনটা এটা আমি দেখেছি, আমি এটার অ্যান্সারটা একদম শেষে দিচ্ছি, সো অবশ্যই আমি এটা নোট করে রাখছি। আচ্ছা, সো এটা যখন আমরা ম্যাথ করব সেই ম্যাথে আমরা করব। তো এখন আমরা দেখি যে অ্যান্সার কি কি দিচ্ছ। তো আমাদের এখানে যারা যারা অ্যান্সার দিচ্ছ, হ্যাঁ, তো যারা যারা বলছো 52 বা ডি বা ঘ, এটা কিন্তু একদম সঠিক যে আমাদের যে সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এম এর মান অবশ্যই 52 হবে, অর্থাৎ আমরা জানি 52 সপ্তাহে কিন্তু এক বছর হয়। আচ্ছা, এবার আসি এর পরের প্রশ্ন। এখানে বলা আছে জনাব আসিফ 8% হারে রূপালী ব্যাংকে 1,000 টাকা জমা রাখলেন, 5 বছর পর তার জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? সো এবার কিন্তু আমি দেখতে চাই তোমরা এমসিকিউর ক্ষেত্রে কত তাড়াতাড়ি এই প্রশ্নের অ্যান্সার গুলো দিতে পারো। আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের একটু অ্যান্সারটা দেখতে চাই যে তোমাদের কার কার অ্যান্সার হয়, এবং আমিও করে ফেলি এর মাঝে দিয়ে, তারপর আমরা একসাথে অ্যান্সার মিলাবো। আচ্ছা, তো আমি যদি দেখি আমাদের এখানে ইফতি খান যে কমেন্ট করেছো সেটা হচ্ছে গ। এরপরে রফিকুল ইসলাম বলছো 2। সো তুমি কোনটার অ্যান্সার দিচ্ছ আমি অ্যাকচুয়ালি এখানে বুঝতে পারিনি। তারপর 3, ইফতি খান বলছো 1469। তারপরে মির্জা জেরিন জান্নাত, তারপর রেদওয়ান ইসলাম নিবিড়, তো অর্ঘ্য, তারপরে এমডি ইব্রাহিম বলছো যে খ 1469। আচ্ছা, অনেকে বলছো খ, আবার অনেকে বলছো গ।
তো আমরা একটু খ আর গ এর মধ্যে দেখলাম একটু কনফিউশন আছে, সো আমরা একটু আরে দেখি যে আরো মানুষজন কি বলছো, এরপরে আমরা অ্যান্সারটি মিলিয়ে দেই। তো তোমরা যারা যারা অ্যান্সার বের করে ফেলেছো তোমরা কিন্তু আবার একটু মিলিয়ে নাও যে কোনো ভুল হলো কিনা, যেহেতু আমাদের বি এবং সি এর মধ্যে একটা কনফিউশন রয়ে গেছে। তো এখানে কিন্তু বলা আছে যে 5 বছর পর তার জমাকৃত অর্থের পরিমাণ কত হবে, তার মানে 5 বছর পর তে কত টাকা পাবেন সেটি নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা যদি আবার একটু দেখি তাহলে কত দাঁড়াবে। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা অ্যান্সার বলে দিই। এটার অ্যান্সার কিন্তু হবে 1469 টাকা। তো যারা যারা হয়তো এরকম হতে পারে যে অনেকে ভাবছো যে এটাই গ নাম্বার অ্যান্সার, সো ওইটা নিয়ে আসলে মাথা ব্যথা করার কিছু নেই। তোমরা জাস্ট দেখবা যে তোমাদের যে অ্যান্সারটা ছিল সেটা মিল হচ্ছে কিনা। তো আমরা ধরে নিতে পারি যে তোমাদের এইটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। আচ্ছা, তো এরপরে আমরা আসি আমাদের এখানে কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে নরমাল যে প্রেজেন্ট ভ্যালু ওটাই নির্ণয় করতে হবে, এর থেকে বেশি কিন্তু কোনো কিছু করতে হবে না। আচ্ছা, তো যেহেতু 5 বছর পরের কথা বলা আছে আমাদেরকে ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে, এবং এই বেশি কিন্তু এখানে কোনো এমও নেই, নরমাল আমাদেরকে করতে হবে। তো এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় আমাদেরকে ম্যাথ করতে দিতেও বলতে পারে, আবার আমাদের এমসিকিউতেও কিন্তু থাকতে পারে। তো যে কোনো ক্ষেত্রে এই কোশ্চেন গুলো আসতে পারে। এবার আমরা আসি, মিস্টার নাজির 3 বছর পরে 10% চক্রবৃদ্ধি সুদের হারে যদি 3327.50 টাকা পায়, তবে এর বর্তমান মূল্য কত। তো এখানে একটু তবে একবার বেশি চলে এসেছে, তো আমরা এটা একটু ঠিক করে দিই। আচ্ছা, তো এখন একটু তাড়াতাড়ি তোমরা বলো আমাকে যে এটার অ্যান্সার কি হবে, যে তবে এর বর্তমান মূল্য কত হবে। তো এবার দেখি যে যে তোমাদের অ্যান্সারটা কি আসে। তোমাদের অ্যান্সারের জন্য আমি অ্যাকচুয়ালি ওয়েট করছি, তো তারপরে কিন্তু আমরা মিলিয়ে দেবো। এবার দেখি যে কে সবার আগে এই অ্যান্সারটা দিতে পারে। আচ্ছা, তো এবার দেখলাম আমাদের আজকে কিন্তু সবার আগে যে ইফতি খান বেশিরভাগ অ্যান্সারে কিন্তু আগে আগে দিয়ে দিচ্ছে। তো গতকাল কিন্তু একজন ছিল, তো আজকে একজন। তো এই জিনিসগুলোই কিন্তু তোমরা মেনটেন করার চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি পারো তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিবে, কারণ তোমরা যত পরীক্ষার হলে টাইম বাঁচাতে পারবে সেটা কিন্তু তোমাদের জন্য তত বেশি ভালো। হ্যাঁ, তো তোমরা দেখলাম যে অ্যান্সারে বলছো যে সবাই এ এ এ। তো রেদওয়ান ইসলাম নিবিড় তুমি বলছো বি, এরপরে বাকি সবাই কিন্তু বলছো ক। তো আমি একটু বলবো যে যাদের অ্যান্সার এ বাদে অন্য কিছু বা ক বাদে অন্য কিছু চলে আসছে তোমরা একটু মিলিয়ে নাও যে এই অন্য অ্যান্সার কেন আসছে। তো আমাদের এখানে কিন্তু আমরা জানি যে আমাদের যে সঠিক উত্তর সেটা কিন্তু হবে এই 2500 টাকা। আচ্ছা, তো সবাই দেখতে পাচ্ছি যে তোমরা অ্যান্সার দিচ্ছ এ বা ক। তো যারা যারা এ অ্যান্সার দিচ্ছ পুরোপুরি সঠিক, কারণ এখানে কিন্তু বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি এই বর্তমান মূল্যটা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু কি হবে, আমাদের সিম্পলি এখানে 3327.50 আসবে, এবং নিচে কিন্তু কি হবে, নিচে হবে 1.10, এবং এখানে কিন্তু টু দি পাওয়ার 3 হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের মান দাঁড়াবে 2500 টাকা। তো নিবিড় কেন এটা ভুল করলা এটা আমি বুঝলাম না, কিন্তু তুমি আবার একটু মিলিয়ে দেখো, অনেক সময় এরকম তাড়াহুড়ার জন্য কিন্তু ভুল হয়ে যায়। সো এত বেশি ফাস্ট করারও দরকার নাই, তুমি জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাদের ভুল যেন না হয়, তোমাদের যে একটু টাইম বেশি যাক, মানে ব্যাপারটা হচ্ছে যে তাড়াহুড়া করতে গিয়ে এই ভুলগুলো হলে কিন্তু তোমার পুরো নাম্বারটাই কেটে যাচ্ছে। এবং এমসিকিউর ক্ষেত্রে কিন্তু একটা এমসিকিউর জন্য কিন্তু আমাদের 1 মার্ক চলে যায়, আবার একটা এমসিকিউ হলে আমাদের 1 মার্ক চলে আসে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরের যে প্রশ্ন, ঋণ দেওয়ার সময় সুদের হার নির্ধারণের ক্ষেত্রে কোনটি লাভজনক। তো যখন আমরা ঋণ দেওয়ার ক্ষেত্রে যখন আমরা সুদ নিব, এই সুদের ক্ষেত্রে কি হবে, আমাদের যে বার্ষিক চক্রবৃদ্ধি এটা লাভজনক নাকি মাসিক নাকি অর্ধবার্ষিক নাকি সাপ্তাহিক। সো আমাকে এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু যে উত্তরটা দিতে হবে সেটা হলো যে অবশ্যই অবশ্যই সঠিক উত্তর তো দিতেই হবে, এবং সঠিক উত্তরের সাথে কিন্তু আমাকে বলতে হবে যে কোনটি বেশি লাভজনক।
তোমরা কিন্তু এ বলছো বারবার, কিন্তু এ কেন হবে আমি এটা বুঝলাম না। কারণ এখানে কিন্তু বলা আছে যে ঋণ দেওয়ার সময় সুদ হার নির্ধারণের ক্ষেত্রে কোনটি লাভজনক। এখানে কিন্তু বলা নেই যে ঋণ নেয়ার সময়, এখানে কিন্তু বলা আছে ঋণ দেওয়ার সময়। সো সবাই কিন্তু বলছো যে বার্ষিক চক্রবৃদ্ধি। তো আচ্ছা, কেন বার্ষিক চক্রবৃদ্ধি এটা কি তোমরা বলতে পারবে যে কেন তোমাদের অ্যান্সার এ হচ্ছে বা ক হচ্ছে? তো আমি একটু জানতে চাই যে তোমরা সবাই মিলে যে এ বলছো, এটা কিন্তু মানে আমাদের, আচ্ছা আমাদের এখানে অ্যান্সারটা আমি বলে দিই, এখানে বার্ষিক চক্রবৃদ্ধি হবে না, কারণ এখানে বলা আছে ঋণ দেওয়ার সময়। সো কেন হবে না, তোমরা কিন্তু সবাই মিলে কর অ্যান্সারটাই দিয়ে যাচ্ছ। সো এটা হবে না, কারণ এখানে অন্য একটা অ্যান্সার হবে। তো আমি একটু জানতে চাই যে তোমাদের কি মনে হয়। হ্যাঁ, নিবিড় কিন্তু সবার আগে বলেছো ডি, এবং সবাই কিন্তু এ বলছিলে। কিন্তু আমাকে বলতে হবে এটা, যে আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই যে কেন ডি হবে, বা নিবিড় তুমিই বলো পারলে। বা এই যে তোমরা কিন্তু এই ভুলটি করে ফেলো যে, আচ্ছা আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটা বলে দেই, যেহেতু এখানে এ বি সি ডি নিয়ে কথা বলা হচ্ছে, এখানে সঠিক উত্তরটা হবে ডি। তো আমি এখানে দিও দেই। এখন আমাকে পারলে তোমরা বলো যে এখানে কেন ডি হবে। তো আমি আশা করেছিলাম যে তোমরা সবাই ডি দিবে, বাট তোমরা সবাই যেহেতু ক আর খ বলছো, আমি একটু কারণটা জানতে চাই যে মানে এরকম ভুল হতেই পারে, এটা কোনো প্রবলেম না, কিন্তু আমি জানি যে মেইন ভুলটা হলো, সেটা হচ্ছে যে তোমরা তাড়াহুড়া করার সময় এটা খেয়াল করোনি যে এখানে ঋণ নেয়ার কথা বলা নেই, এখানে কিন্তু বলা আছে ঋণ দেওয়ার সময়। অর্থাৎ তুমি যখন একটা মানুষকে ঋণ দিবে, সেটা যদি বার্ষিক চক্রবৃদ্ধি হয়, তাহলে কি হচ্ছে, বছরে একবার চক্রবৃদ্ধি হচ্ছে, তোমার টাকা কম আসছে। এরপরে কি হবে, এরপরে তুমি যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে দাও, তাহলে কি হচ্ছে, তোমার চক্রবৃদ্ধির পরিমাণ কিন্তু 2 হবে। তার মানে হচ্ছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে একের থেকে তুমি একটু বেশি টাকা পাচ্ছ। এরপরে কি হবে, এরপরে মাসিক চক্রবৃদ্ধি। সো মাসিক চক্রবৃদ্ধি হলে কি হবে, তুমি কিন্তু 12 বার চক্রবৃদ্ধি হচ্ছে, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে 2 বার হতো, এখানে কিন্তু তুমি আরো বেশি পাচ্ছ। তো এখানে এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ পেলাম 12। এরপরে আসে তোমরা যেখানে যে ভুলটি করছো, মানে তোমাদের ম্যাক্সিমামের যে ভুলটি হয়েছে, সেটা হচ্ছে যে তোমরা এই সাপ্তাহিক চক্রবৃদ্ধিটা তোমরা ধরোনি। এই সাপ্তাহিক চক্রবৃদ্ধি হলে কি হচ্ছে, তুমি যদি ঋণ দাও, তুমি কিন্তু 52 বার পাচ্ছ। সো যেখানে, হ্যাঁ, তো যেখানে তোমাদের এখানে এক হবে, তো সেখানে কিন্তু তুমি 52 বার চক্রবৃদ্ধি হচ্ছে তোমার। তো এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের টাকা সবচেয়ে বেশি পাচ্ছ। তো এই কারণেই কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তরটা হবে সাপ্তাহিক চক্রবৃদ্ধি। অর্থাৎ যদি এখানে থাকতো ঋণ নেয়ার সময়, ঋণ নেয়ার কথা বললে কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধি হতো, এটা কোনো মিস নেই। যদি এখানে বলা থাকতো নেয়ার, বাট যেহেতু এখানে দেয়ার কথা বলা আছে, যখন আমরা দিব তখন তো আমরা আশাই করব যেন সবচাইতে বেশি ইনকাম আমাদের হয়। তো এই কারণে এটি কিন্তু 52 হবে। সো হ্যাঁ, তো বলা আছে যে আচ্ছা, তো এবার আমাকে জানাও যে এই পর্যন্ত বা এই যে এমসিকিউটা রয়েছে, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল ছিল, কিন্তু দেখা যায় কিন্তু যে আমাদের ধরো, আমাদের যদি 30টা এমসিকিউ থাকে, হয়তো 26 থেকে 27টা বা 25টা পর্যন্ত খুব ইজি থাকে, যেগুলো সবাই দেখাতে পারবে। এই যে লাস্টে 5 থেকে 6টা ক্রিটিক্যাল থাকে, এই ক্রিটিক্যালটার জন্যই কিন্তু অনেকে ভুল করে ফেলে। সো এগুলো কিন্তু ভুল করা যাবে না। তো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা, বা পার্টিকুলারলি এই যে এমসিকিউটা রয়েছে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। সো এটা বুঝলে আমরা পরেরটা যাবো। হ্যাঁ, তো তোমরা বুঝছো, তোমরা বলছো যে ক্লিয়ার, বুঝেছি। তো তোমাদের ধন্যবাদ, আশা করি তোমরা জিনিসগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা, এবার পরেরটাই আসি। অর্থে দ্রুত চক্রবৃদ্ধি হলে কোনটি হবে। তো যখন দ্রুত চক্রবৃদ্ধি হবে তখন কি হবে, ভবিষ্যৎ মূল্য কম হবে, সময় বেশি লাগবে, বর্তমান মূল্য কম হবে, ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্য সমান থাকবে। এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দাও তো দেখি। এবার তোমাদের অ্যান্সার কি হয় আমি এটা একটু দেখবো। হ্যাঁ, যারা অ্যান্সার দিচ্ছ সি, বা হচ্ছে যে বর্তমান মূল্য কম হবে,
তাদের অ্যান্সারটি কিন্তু পুরোপুরি সঠিক, কারণ অর্থে দ্রুত যখন চক্রবৃদ্ধি হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমান মূল্য কম হবে। তো তার মানে এখানে যেটি হবে সেটা হচ্ছে যে এম এর মান যত বাড়তে থাকবে তত আমাদের প্রেজেন্ট ভ্যালু কমতে থাকবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে, যেন এটা ভুল না হয় যে অর্থে দ্রুত চক্রবৃদ্ধি হলে আমাদের যে বর্তমান মূল্য এটা কমতে থাকে। তার মানে যত এম বাড়তে থাকবে আমাদের প্রেজেন্ট ভ্যালু তত নিচের দিকে আসতে থাকবে বা তত কমতে থাকবে। তো এটাই ছিল মূলত আমাদের এই প্রশ্নের যে অ্যান্সার সেটা। তো আমি একটু দেখি যে আরো কারা কারা কমেন্ট করছো। আচ্ছা, তো সি বাদে বা গ বাদে অন্য যারা অ্যান্সার গুলো দিচ্ছ তাদের অ্যান্সার কিন্তু ভুল হচ্ছে, তো তোমরা একটু মনোযোগ দিয়ে এই অ্যান্সার গুলো করার চেষ্টা করো। আচ্ছা, তো অনেকেই বলছো যে ভাইয়া 8 নাম্বারটা বুঝিনি। তো নিবিড় বলছো, তারপর আমাদের যে নুরজাহান ইসলাম বলছো, হ্যাঁ, তো তারপর আমাদের ইস্পিতা, আমাদের যে, আচ্ছা আমি একটু নামটা ভুল পড়তে পারি, আমি এই জন্য সরি। তো বলছে যে খ, বাট এটা হবে না, আমাদের অ্যান্সারটা হবে গ। তো এই বর্তমান মূল্য কম হবে এর মান হচ্ছে আমাদের এই যে এম এর মান, যে চক্রবৃদ্ধির পরিমাণ, এই চক্রবৃদ্ধিটা যত বাড়তে থাকবে এই বাড়া অনুযায়ী কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালু তত কম হবে। অর্থাৎ নর্মাল যখন আমরা প্রেজেন্ট ভ্যালু করতে যাব তখন যদি এম না থাকে, যত না প্রেজেন্ট ভ্যালু আসবে এর থেকে যদি এম থাকে, এর জন্য আমাদের প্রেজেন্ট ভ্যালু আরো অনেক কমে যাবে। সো এইটা অনেকের একটু প্রবলেম থাকতে পারে। আচ্ছা, তো একজন বলছো যে 7 নাম্বার বুঝি নাই, তো ইমতিয়াজ মাহমুদের জন্য আমি 7 নাম্বারটা আবার একটু বলে দিচ্ছি, এরপরে আমরা আবার 8 নাম্বারে আসছি, এবং এরপরে যে 9 নাম্বার ওটাই কিন্তু আমাদের আজকের যে এমসিকিউ রয়েছে ওটারই লাস্ট এমসিকিউ। সো 7 নাম্বারটা আমরা আসি। দেখো এখানে বলা আছে ঋণ দেওয়ার সময় সুদের হার নির্ধারণের ক্ষেত্রে কোনটি লাভজনক। তো এক্ষেত্রে কিন্তু আমাদের হবে যে ঋণ দেওয়ার সময় কিন্তু আমরা দেখব যে সবচেয়ে বেশি পরিমাণ যেন আমরা চক্রবৃদ্ধি পেতে পারি বা সবচেয়ে বেশি পরিমাণ সুদ যেন আমরা পেতে পারি। তো এই জন্য যখন সাপ্তাহিক চক্রবৃদ্ধি আসবে সেক্ষেত্রে কিন্তু কি হবে, আমরা সবচাইতে বেশিবার চক্রবৃদ্ধি হবে এবং আমাদের অর্থের যে পরিমাণ সেটাও বৃদ্ধি পাবে বা আমাদের ফিউচার ভ্যালুটাও বৃদ্ধি পাবে। তো এই কারণেই মূলত আমরা সাপ্তাহিক চক্রবৃদ্ধি নিব। এরপরে আমরা আসি যে আমাদের এরপরেরটা, যে আমাদের অর্থের দ্রুত চক্রবৃদ্ধি হলে কোনটি হবে, অর্থাৎ এই বর্তমান মূল্য কম হবে। তো আমি আবারও বলছি, সেটা হচ্ছে গিয়ে যখন আমাদের এম এর মান বেশি হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের যত এম বাড়তে থাকবে, ধরলাম একটি ম্যাচ সেখানে এম আছে একবার, তো এম যদি একবার থাকে, এই একবারে যত আমাদের প্রেজেন্ট ভ্যালু থাকবে, এম এর মান যদি 12 হয় আমাদের প্রেজেন্ট ভ্যালু তত কমতে থাকবে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে আমাদের এম যত বাড়তে থাকে ফিউচার ভ্যালু যেরকম বাড়তে থাকে ঠিক তেমনি প্রেজেন্ট ভ্যালু কমতে থাকে। তো এই কারণে 8-এর অ্যান্সার হবে আমাদের বর্তমান মূল্য কমতে থাকে। আচ্ছা, তো এরপরে আসি আমাদের 8 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের বর্তমান মূল্য কম হবে। এরপরের যে প্রশ্ন, সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদের হার কত হয়? 12%, 51%, 52%, 53%। সো আশা করি তোমরা এই অ্যান্সারটি দিয়ে দিবে এবং এরপরে কিন্তু আমাদের যে এমসিকিউ সেটা শেষ হয়ে যাবে এবং এরপরে আমরা পরের যে ম্যাথটা রয়েছে সেটা করব। সো আমরা একটু আশা করি যে তাড়াতাড়ি অ্যান্সারটা দিয়ে দাও। হ্যাঁ, তো তোমরা যারা সি অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সারটা কিন্তু পুরোপুরি সঠিক। অর্থাৎ এক্ষেত্রে হ্যাঁ, তো তোমরা যারা সি অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সার কিন্তু পুরোপুরি সঠিক। আমি আরো একটু দেখি যে কে অ্যান্সারটা আরো কারা কারা দিচ্ছ, কারণ এটাই কিন্তু আমাদের লাস্ট যে এমসিকিউ সেটা। এরপরে আমরা আরেকটি সিকিউ সলভ করার চেষ্টা করব বা ম্যাথে চলে যাব। আচ্ছা, সো তার মানে এখানে কিন্তু দেখা যায় যে সাপ্তাহিক 1% হারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, যারা এই জিনিসটা এখনো বুঝতে পারো নাই
সপ্তাহে যদি 1% হয় তাহলে বার্ষিক সুদের পরিমাণ কত হবে? তার মানে এক সপ্তাহে, আমি যে এখানে ধরলাম, আমরা যদি এভাবে ধরি যে এক সপ্তাহ, তার মানে এক সপ্তাহে 1%, তাহলে 2 সপ্তাহে কত হবে? 2 সপ্তাহে 2% হবে। এবং আমাদের তাহলে যেহেতু এখানে বার্ষিক সুদের হার বলা আছে, তার মানে এক বছরে কয়টি সপ্তাহ হবে? এক বছরে 52 সপ্তাহ। সো 52 সপ্তাহে তাহলে কত হবে? তাহলে হবে কিন্তু 52%। অর্থাৎ আমাদের সপ্তাহে সপ্তাহে যদি আমরা 1% হারে আমাদের চক্রবৃদ্ধি সুদ পাই, তাহলে কিন্তু বার্ষিক হার কিন্তু দাঁড়াচ্ছে আমাদের 52%। সো আশা করি তোমরা এই 52% এর ব্যাপারটা বুঝতে পারবে এবং এখানে আর কোনো প্রবলেম থাকবে না। তো তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো, আমাকে একটু বলো যে তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। আচ্ছা, তো এটা যদি বুঝতে পারো আমাকে একটু জানাও, তাহলে আমাদের আজকে এমসিকিউর পার্টটা আমরা শেষ করতে পারবো এবং এরপরে আমরা আমাদের যে সিকিউ এবং আরেকটা যে আমাদের আমাদের যে বোর্ড টাইপ যে সিকিউ রয়েছে সেটা আমরা সলভ করব। তো আমরা কি সামনে এগোতে পারি কিনা সেটা একটু আমাদেরকে জানাও। আচ্ছা, তো অনেকেই বলছো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সো আমি আশা করছি যে তোমরা অনেকেই বুঝতে পারছো। তো আমরা এখন সামনে আগাতে পারি, যেহেতু বেশিরভাগই বলছে। তো এখানে একটা ব্যাপার রয়েছে, আমাদের এই ম্যাথের কোশ্চেনটা অনেকে হয়তো নাও বুঝতে পারে। এটা একটু আমি আমাদের ম্যাথটা দিয়ে বোঝাই যে অর্থের দ্রুত চক্রবৃদ্ধি হলে কোনটি হবে। সো এটা যারা বুঝতে পারো নাই এই ম্যাথটা পার্টিকুলারলি, আমরা এটা একদম ক্লাসের লাস্টে বুঝাবো, যে খুব ছোট করে বুঝাবো যাতে করে তোমাদের সুবিধা হয়। সো বেশিরভাগ মানুষই যেহেতু আমরা বলতে পারছো যে ক্লিয়ার, আমরা চলো সামনে চলে যাই এবং এই পরের যে সিকিউরিটা রয়েছে সেই সিকিউরিটা সলভ করি। এই সিকিউরিটা সলভ করার পরে এরপরে হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তরটা দেখব। তো এবার আমরা আসি যে এখানে কিন্তু অনেক বড় একটা উদ্দীপক দেওয়া আছে এবং এটি কিন্তু একটা বোর্ড কোশ্চেনের উদ্দীপক, এবং এই বোর্ড কোশ্চেনের উদ্দীপকটাই কিন্তু তোমাদেরও আসতে পারে বা তোমাদের এই রিলেটেড কোশ্চেন গুলোই থাকবে। তো আমরা কিন্তু প্রথমে মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়ি, এরপরে আমরা এটা সলভ করব। তো এখানে কি বলা আছে যে জনাব অসীম 5 বছর পর 6 লক্ষ টাকা পাওয়ার আশায় বার্ষিক 8% হার সুদে বর্তমানে কিছু টাকা পলাশ ব্যাংকে জমা রাখেন। অপরদিকে তার বন্ধু শরীফ পেনশনের 5 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চাইলে জনাব অসীম তাকে পলাশ ব্যাংকে রাখার পরামর্শ দেন। সেখান থেকে নির্দিষ্ট সময় পর 7,34,664.04 টাকা পেতে পারেন, কিন্তু শিমুল ব্যাংক তাকে 7% হার সুদে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়। তো এবার আমরা আসি যে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি করতে হবে। তো এখন আমাদের যে কোশ্চেন হচ্ছে যে আমাদের কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করা উচিত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এটা যদি আমরা সলভ করতে যাই, তার মানে এখানে কি করতে হবে আমাদেরকে বলতো, আমরা যে বিশ্লেষণটা করব বা যুক্তিটা দিব, এই যুক্তিটা আমরা কিসের বেসিসে দিব। তো প্রথমেই কিন্তু আমাদের পলাশ ব্যাংকের একটা কিছু বের করতে হবে এবং এরপরে আমাদের আরেকটি যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যে ডেটাগুলো রয়েছে সেগুলো দিয়ে নির্ণয় করতে হবে। তো আমি জাস্ট তোমাদের কাছে এখন জানতে চাচ্ছি যে এর আগের প্রশ্নে যেরকম তোমরা অ্যান্সার দিয়েছিলে, যে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কোনটির উপর বেসিস করে এই সলভটা করব বা আমরা এই লজিকটা দিব। তো আমাকে একটু বলো যে এটা কি প্রেজেন্ট ভ্যালু হবে নাকি ফিউচার ভ্যালু হবে নাকি অন্য কিছু হবে। সো আমি একটু তোমাদের কাছ থেকে অ্যান্সারটা আশা করছি যে কিসের বেসিসে আমরা। আচ্ছা, সো আমাকে একটু বলো যে কিসের বেসিসে আমরা এই ম্যাথটা সলভ করব। তো আমরা যদি আবার একটু প্রশ্নটা দেখি, যে জনাব অসীম 5 বছর পর 6 লক্ষ টাকা পাওয়ার আয় বার্ষিক 8% হার সুদে বর্তমানে কিছু টাকা পলাশ ব্যাংকে জমা রাখেন। অপরদিকে তার বন্ধু শরীফ পেনশনের 5 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চাইলে জনাব অসীম তাকে পলাশ ব্যাংকে রাখার পরামর্শ দেন। সেখান থেকে নির্দিষ্ট সময় পর তিনি 7,34,000
টাকা পেতে পারেন, কিন্তু শিমুল ব্যাংক তাকে 7% হার সুদে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়। এখন আমরা আসি ভবিষ্যৎ মূল্যের ভিত্তিতে জনাব শরীফের কোন ব্যাংকে অর্থ জমা রাখা উচিত। তো এখানে কিন্তু দেখি যে এই যে এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেনটা কাউন্ট হবে। আমাদের জনাব অসীম সম্পর্কে কিন্তু কোনো ইনফরমেশন আপাতত এখানে দরকার নেই। তো তার মানে আমরা কি করব, আমরা জনাব যে এই যে শরীফ রয়েছে এই শরীফের এই ব্যাপারটা দেখব। তো আমাদের কিন্তু উদ্দীপক করার সময় কিন্তু এরকম অনেক সময় হয় যে দেখা যায় যে আমাদের যে জিনিসটা দরকার হয় না ওটাও হয়তো দেয়া আছে। সো আমরা এখানে এই যে জনাব শরীফের ব্যাপারগুলো দেখব এবং এখান থেকে যে দুইটি ব্যাংকের কথা বলা আছে, একটা আছে পলাশ ব্যাংক এবং আরেকটা আছে শিমুল ব্যাংক। সো এই দুইটা ব্যাংক থেকে যেই ব্যাংকে আমাদের ভবিষ্যৎ মূল্যের কথা বলা আছে, তার মানে কিন্তু এবার আমরা আসি দেখি তিনি কি করবেন। সো এখানে কিন্তু তোমরা বলছো যে পিভি, অনেকে বলছো এফবি। সো আমি একটু আচ্ছা, তো তার মানে একটা জিনিস দেখো তোমরা, যে সেটা হচ্ছে এখানে কিন্তু ভবিষ্যৎ মূল্যের ভিত্তিতে বলা আছে, কিন্তু আমাদের এখানে কি বলা আছে, কিন্তু বলা আছে যে এই 5 লক্ষ টাকা। হ্যাঁ, তো এবার কিন্তু আমি দেখতে চাই যে তোমরা এখানে কি বলতে হবে, এখানে কি আমরা প্রেজেন্ট ভ্যালুর কাজ করব নাকি এখানে আমরা ফিউচার ভ্যালুর কাজ করব। তো আমি একটু দেখতে চাই যে তোমরা জিনিসটা বুঝতে পারো কিনা, এরপরে কিন্তু আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। সো তোমাদের বুঝার জন্য আমি আবার একটু মনোযোগ দিয়ে এই ম্যাথটি করি। এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। সো এই জন্য হচ্ছে আমি চাচ্ছিলাম যে তোমরা একটু চিন্তা করো, তারপর হচ্ছে আমরা এই ম্যাথের সলভটা করি। তো তোমরা একটু চিন্তা করতে থাকো, এরপরে কিন্তু আমরা অবশ্যই এই অ্যান্সারটা বলে দেব যে এখানে কি হবে। তো আমরা একটু তোমাকে চিন্তা করার সময় দিই, এরপরে আমরা ম্যাথটা করবো এবং এটাই কিন্তু আজকে আমাদের লাস্ট ম্যাথ। তো চলো বন্ধুরা, আমরা আরেকবার কোশ্চেনটা পড়ি এবং এই কোশ্চেন পড়ার পরে কিন্তু আমরা ডিরেক্ট অ্যান্সার করতে চলে যাব। এরপর তোমাদের সাথে আমরা অ্যান্সারটা মিলিয়ে নেব। সো এখানে দেখো কি বলা আছে, যে শরীফ পেনশনের 5 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চাইলে জনাব অসীম তাকে পলাশ ব্যাংকে রাখার পরামর্শ দেন। তার মানে এই যে তার 5 লক্ষ টাকা, এটা 5 বছরের জন্য তিনি প্রথমে পলাশ ব্যাংকে জমা রাখার পরামর্শ দেন। সেখান থেকে নির্দিষ্ট সময় পর তিনি 7,34,464 টাকা পেতে পারেন, কিন্তু শিমুল ব্যাংক তাকে 7% হার সুদে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়। তো এখান থেকে কিন্তু বলা আছে যে আমাদেরকে এই ম্যাথটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে কি করব বলো তো একটু। আচ্ছা, আমি তার আগে একটু তোমাদের অ্যান্সারটা নিয়ে আসি, আমি দেখি যে তোমরা কোশ্চেনে কি কি বলছো। তো এরপরে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছো তোমরা যে শিমুল ব্যাংকের এফবি 7,08,812 টাকা। হ্যাঁ, তো এবার আমরা আসি যে আমাদের যে পলাশ ব্যাংক, এই পলাশ ব্যাংক তাকে কি বলছে।
পলাশ ব্যাংকে কিন্তু বলা আছে তিনি যদি 5 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন, তার মানে আমাদের যে পলাশ যে শিমুল ব্যাংক, এই যে দেখো তোমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এই জিনিসটা অনেক সময় একটু প্রবলেম হয় যে আমরা বুঝতে পারি না যে ম্যাথ গুলো অ্যাকচুয়ালি আমরা কি করব, কারণ হচ্ছে অনেক সময় যে এই কনফিউশন গুলো রয়ে যায় যে আমরা প্রেজেন্ট ভ্যালুতে বসাবো নাকি ফিউচার ভ্যালুতে বসাবো। সো এই কারণেই কিন্তু আমাদের এই ম্যাথটি দেয়া। তো এখন আমরা দেখি তার তো প্রেজেন্ট ভ্যালু রয়েছে 5 লক্ষ টাকা, তাই না? এটার তো আর কোনো কাজ নেই। তোমরা জিনিসটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, কারণ আমি অনেককেই দেখছি এই কোশ্চেনটা তোমরা একটু কনফিউজড হয়ে গেছো, কারণ আমাদের নর্মাল প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুরই ম্যাথ কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে। তো এখন আমি মনোযোগ দিয়ে দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে পলাশ ব্যাংকে পলাশ ব্যাংক 5 বছর পর তাকে কত টাকা দিবে। আমরা যদি এখানে আলাদা করে লিখি 7 লক্ষ, আমরা যদি বাংলাতেই লিখি 7,34,664.04। তো তার মানে এখান থেকে যে ফিউচার ভ্যালুটা আসবে এটা হচ্ছে এইটা, তিনি পলাশ ব্যাংক থেকে পাবেন। যারা বুঝতে পারেনি তারা মনোযোগ দিয়ে দেখো। তার মানে আমাদের শরীফ যদি পেনশনের 5 লক্ষ টাকা পলাশ ব্যাংকে রাখে, তাহলে এখান থেকে পাবে এই টাকাটা 7,34,000 আমাদের 664 টাকা। এবার আমরা আসি, তার মানে একটা ব্যাংক থেকে ভবিষ্যতে কত পাবে সেটা আমরা দেখলাম। এবার আমরা আসি সেম কোশ্চেনে শিমুল ব্যাংকের ক্ষেত্রে কি হবে। সো শিমুল ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা এটার ফিউচার ভ্যালু করতে যাই তাহলে কি হবে, বর্তমান মূল্য কত টাকা। তো আমাদের বর্তমান মূল্য কিন্তু এখানে 5 লাখ। সো বর্তমান মূল্য 5 লাখ। এরপর কি হবে 1 প্লাস, এরপরে 5 বছর পর যেহেতু বলা আছে এবং এখানে কি বলা আছে 7% হারে সুদ মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দেয়। তো তার মানে এখানে আমাদের 0.07 এবং মাসিক চক্রবৃদ্ধি তাহলে কত হবে, তার মানে মাসিক চক্রবৃদ্ধি হবে কিন্তু 12 হবে। তাহলে এখানে তার মানে তাহলে n ইন্টু m, তো এখানে যেহেতু 5 ইন্টু 12। এবার আমরা এটা ক্যালকুলেট করি যে দেখি আমাদের মান কত আসছে। তো আমরা যদি এটা এবার ক্যালকুলেট করি তাহলে কত দাঁড়াবে, তাহলে 0.07 টু দি পাওয়ার 12 প্লাস 1, তারপর টু দি পাওয়ার যদি আমরা করি 5 12 60। আচ্ছা, তো এখন আমাকে জানাও যে এটার মান কত হবে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে তিনি টাকাটা পাবেন সেটা হলো 70,8812.62 টাকা প্রায়। তার মানে এই শিমুল ব্যাংক থেকে তিনি কত পাচ্ছেন, এই শিমুল ব্যাংক থেকে তিনি এই টাকাটা পাচ্ছেন এবং এর আগের যে ব্যাংকটা ছিল সেই আগের ব্যাংক থেকে আমরা আগের যে টাকাটা পেয়েছি সেটা পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে তার তাহলে কোন ব্যাংকে টাকা জমা রাখা উচিত। তো এখানে কিন্তু আমরা প্রায় দেখতে পাচ্ছি তিনি এখানে পেতেন 7,34,664 টাকা এবং এখানে তিনি পাবেন 7,08,812 টাকা। তো আমরা যদি এবার এখানে এই সিদ্ধান্ততে আমরা তাহলে কি লিখব, তো এই সিদ্ধান্তের ক্ষেত্রে কি হবে, আমাদের যে প্রথম যে ব্যাংকটা রয়েছে পলাশ ব্যাংক, তো আমরা যদি এখানে লিখি আমাদের পলাশ ব্যাংক এবং এখানে রয়েছে আমাদের শিমুল ব্যাংক, পলাশ ব্যাংক শিমুল ব্যাংক। সো পলাশ ব্যাংক থেকে কত ছিল 7,34,664.04 এবং যে শিমুল ব্যাংক, এই শিমুল ব্যাংক থেকে কত পাবে, শিমুল ব্যাংক থেকে কিন্তু আমরা মাত্র যেটা দেখলাম সেটা হচ্ছে 7,08,12.62। তো দুইটাই কিন্তু টাকা বা প্রায় হবে। তো তার মানে এখন এখানের যে সলিউশনটা রয়েছে এই সলিউশন থেকে আমাকে বলো যে কোন ব্যাংকটা তারা গ্রহণ করবে এবং আমাকে এটাও বলবে যে তোমরা এই জিনিসটা পুরোপুরি বুঝেছো কিনা এই ম্যাথটা। তো এটা কিন্তু একটু ক্রিটিক্যাল ম্যাথ ছিল, সো আমি আশা করব যে তোমরা জিনিসটা বুঝতে পারো কিনা সেটা আমি দেখতে চাই। তো এখন আমাকে বলো যে তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো কিনা, কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটাও আমাকে জানাও।
হ্যাঁ, তো আমি একটু তোমাদের অ্যান্সারের জন্য অপেক্ষা করি। আচ্ছা, তো তোমরা, আমি আশা করব যে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো এখানে না, একজন বলছো শিমুল ব্যাংক, তো শিমুল ব্যাংকে তো আমরা টাকা রাখবো না, কারণ এখানে রাখার কোনো মানে নেই। আচ্ছা, তো এবার আমরা একটু যদি রিপিট করি, যে প্রথমে তোমাদের বেশিরভাগ যে যে প্রবলেমটা হয়েছিল, আমি অ্যাকচুয়ালি তোমরা জন্য একটু ওয়েট করছিলাম যে তোমরা জিনিসটা ধরতে পারো কিনা। সেই জিনিসটা, একটা জিনিস মাথায় রাখবে এটার সলিউশন করার আগে, যেটা বলছি যে সেটা হচ্ছে, আমরা যখন ম্যাথ করতে যাব তখন আমাদেরকে দেখতে হবে যে আমরা এটা কি প্রেজেন্ট ভ্যালুতে করব নাকি আমরা এটা ফিউচার ভ্যালুতে করব। কারণ আমরা কিন্তু প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে পারি, আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা অ্যাকচুয়ালি কোন সূত্রের মধ্যে পড়বে। সো এই কারণে আমাদেরকে দেখতে হবে যে আমরা যখন এই যে আমাদের যে এই যে পলাশ ব্যাংক এবং শিমুল ব্যাংকের মধ্যে আমরা যখন তুলনা করব, তখন কিন্তু অবশ্যই অবশ্যই একটা ফিগার যেন আমাদের দুটোই ক্ষেত্রে সমান থাকে। তো এখানে কি আছে, একটি ব্যাংকে বলা আছে এটা ফিউচার ভ্যালু, সো তার মানে বলা যায় যে এই ফিগারটাকে ধরে আমরা আরেকটার সাথে তুলনা করতে পারবো। তো যেহেতু আমাদের এই যে পলাশ ব্যাংকের ফিউচার ভ্যালু দেয়া আছে এবং আমাদের কোশ্চেনেও বলা আছে ভবিষ্যৎ মূল্যের ভিত্তিতে গ্রহণ করতে হবে, তার মানে আমরা এটা ধরে নিলাম যে একটি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য তো আমরা পেলাম, আরেকটি ব্যাংকের যে ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ এই যে শিমুল ব্যাংকের ভবিষ্যৎ মূল্য, এটি যখন আমরা নির্ণয় করব, দুইটার মধ্যে যেটা বেশি আসবে সেটা আমরা গ্রহণ করব। তো অবশ্যই তোমরা যেহেতু বলছো এখন যে এটা পলাশ ব্যাংক, তার মানে কিন্তু এটার যে উত্তর হবে এটা কিন্তু দাঁড়াবে আমাদের এই পলাশ ব্যাংক কি থাকবে, কারণ এখান থেকে আমরা বেশি টাকা গ্রহণ করছি। তো মূলত এই পর্যন্ত ছিল কিন্তু আমাদের যে আজকের যে এমসিকিউ এবং সিকিউ যে সলভ ক্লাসগুলো সেগুলো। এটার পরে আমাদের মেইন যে জিনিসটা বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের ইআইআর যেটা নির্ণয় করতে হবে। এবং এরপরে কিন্তু শুধুমাত্র এই যে দেখা যায় যে আমাদের কিছু ক্রিটিক্যাল যখন সিকিউ দিই তখন আমাদের একটু বুঝতে সমস্যা হয়, প্লাস হচ্ছে যখন একটু ক্রিটিক্যাল এমসিকিউ থাকে তখন একটু আমাদের বুঝতে প্রবলেম হয়। এগুলো সলভ করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বোর্ডের যে সিকিউ গুলো রয়েছে বা নর্মাল যে সৃজনশীল গুলো রয়েছে সেগুলো সলভ করা শিখতে হবে। সো আমরা কিন্তু ইআইআর এবং যে বোর্ডের এবং নর্মাল যে আমাদের পুরো যে সৃজনশীল গুলো রয়েছে ক খ গ ঘ, এইরকম কয়েকটা সৃজনশীল কিন্তু এগুলো আমরা কিন্তু নেক্সট যে ক্লাস রয়েছে সেই নেক্সট ক্লাসে আমরা সলভ করব, যাতে করে থার্ড চ্যাপ্টার বা টাইম ভ্যালু অফ মানি এবং অর্থের সময় মূল্য এই রিলেটেড কোনো প্রবলেমই আমাদের আর না থাকে। কারণ টাইম ভ্যালু অফ মানি কিন্তু ফাইন্যান্সের বেসিক একটা চ্যাপ্টার এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা এইচএসসি বলো, ইউনিভার্সিটি লেভেলে বলো, সবকিছুতে ইভেন রিয়েল লাইফে বা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে যত উপরেই তোমরা যাও না কেন বা বিজনেস স্টাডিজের যত উপরে যাও না কেন, টাইম ভ্যালু অফ মানি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই কারণে কিন্তু তোমাদেরকে প্রতিটা বিষয় জানতে হবে এবং এই কারণে কিন্তু আমাদেরকে খুব বেশি প্র্যাকটিস করতে হবে। তো এবার আমরা আসি যে আমাদের দুইটা কোশ্চেন ছিল, যে একটা কোশ্চেন হচ্ছে এরকম যে আমাদের অঙ্ক করার মাঝে দশমিকের পরে কয়টা সংখ্যা নিব। সো এরকম হয়, এটা অ্যাকচুয়ালি এরকম নাই যে তোমাদেরকে খুব বেশি সংখ্যা নিতে হবে বা হচ্ছে ক্যালকুলেটরে যতগুলো আছে ততগুলো নেই। নর্মালি আমরা থেকে যদি 2 থেকে 3টি নিই তাহলে কিন্তু হয়ে যায়। যেমন ধরলাম আমাদের এরকম হলো 72.223 224 6 7 8 9। তো এরকম যদি ক্যালকুলেটরে আসে আমরা জাস্ট একটা কাজ করতে পারি, 72.23 নিলে কিন্তু হয়ে যাচ্ছে। কারণ 2 3ও নিতে পারি আমরা, অথবা 2 2ও নিতে পারি। তো এটা খুব বেশি প্রবলেম করার নয়, কারণ আমাদের এই যে দশমিকের পর যে অনেকগুলো সংখ্যা আসে এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মান যে খুব বেশি ভ্যারি করে না। হয়তো এখানে তোমার এখানে 812 আসছে, তো হয়তো কারো দশমিকের জন্য হয়তো 811 আসতে পারে বা 813 আসতে পারে। সো এগুলো নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার কিছু নেই। তোমাদের মেইন যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা। তো এরপরে আরেকটা কোশ্চেন আসে যেটা হচ্ছে যে আমাদের প্রেজেন্ট ভ্যালু কিভাবে কম হয়। মানে হচ্ছে এই যে আমরা যদি এরকম দেখি যে মনে করো তোমাদের ফিউচার ভ্যালু দেয়া আছে 1000 টাকা, মানে এখানে কোশ্চেনটা কিন্তু হলো যে এম এর মান যদি বৃদ্ধি পায় তাহলে প্রেজেন্ট ভ্যালু কিভাবে কমে। সো দেখো, তোমাদের মনে করো ফিউচার ভ্যালু 1000 টাকা এবং আমাদের আই এর মান আছে 10% এবং এম এর মান এখানে এম নেই। সো আর এখানে আমাদের এন এর
আচ্ছা আমি যদি এখানে সুন্দর করে লিখি যে আমাদের আই 10% এবং এন সমান সমান হচ্ছে আমাদের 2 বছর। সো এটার যদি আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে যাই তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু কি হবে আমাকে একটু বলো তো সবাই, যে এইটুক যদি আমি এটার যদি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে যাই, যে 1000 টাকা ফিউচার ভ্যালু, আমার 10% হচ্ছে আই এর মান এবং এন এর মান হচ্ছে 2। তো এখান থেকে আমি যদি আবার একটু এখানে লাইনটা করে দেই, সো আমাকে জাস্ট একটু বলো তোমরা এখান থেকে আমার প্রেজেন্ট ভ্যালুটা কত হবে। 1000 টাকা ফিউচার ভ্যালু, আমি আবার বলছি আমাদের আই এর মান 10% এবং এন এর মান হচ্ছে 2। তো এখান থেকে আমাকে প্রেজেন্ট ভ্যালুটা তোমরা একটু জানাও যে প্রেজেন্ট ভ্যালু কত আসবে। আমি কিন্তু এখানে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলছি। প্রেজেন্ট ভ্যালু, তোমরা তো ফিউচার ভ্যালু নির্ণয় করতে ফেলছো। প্রেজেন্ট ভ্যালুটা কত হবে? প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুটা হচ্ছে 1000, আই এর মান 10%, এন সমান সমান 2। তো এখান থেকে আমাদের বর্তমান মূল্য কত হবে? তোমরা অনেকেই কিন্তু ফিউচার ভ্যালু নির্ণয় করে ফেলছো, সো এটা একটু মাথায় রাখো যে এখানে কিন্তু কোনো প্রকার ফিউচার ভ্যালু হবে না, এখানে কিন্তু প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো তো প্রেজেন্ট ভ্যালুটা আসবে আমাদের, রফিকুল ইসলাম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু আসবে 826 টাকা। তো আচ্ছা, তো আমরা যদি এটা একটু ক্লিয়ার করে ফেলি, আমরা যখন আবার করব বা তোমাদেরকে লেকচার শিট প্রদান করা হবে তখন এখানে পুরোপুরি থাকবে। তো এখন আমরা দেখো এই আমাদের ফিউচার ভ্যালু যদি হয় 1000 টাকা, আমাদের আই এর মান যদি 10% হয় এবং এন এর মান যদি 2 হয়, তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু কত থাকছে? সো 1.10 টু দি পাওয়ার 2 এবং এখানে 1000 ভাগ যদি দেই তাহলে আছে 826.44 টাকা। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এটা আমি বুঝতে পারলাম। তো এবার আমরা আসি, যদি সেম কোশ্চেনটাই ফিউচার ভ্যালু 1000, আই 10%, এন 2, কিন্তু এম এর মান যদি আমি এখানে দিয়ে দেই যে এম এর মান আছে 2, তাহলে কি হবে? তাহলে আমাকে বলো তো সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু কত হবে? এটাই আমাদের আজকে লাস্ট, এরপরে আমাদের ক্লাস শেষ। তো এখন যদি আমরা যদি এটা নির্ণয় করতে চাই তাহলে কি হবে? তাহলে 0.10 টু দি পাওয়ার 2 প্লাস 1 টু দি পাওয়ার 4, এরপরে আসে 1000 ভাগ অ্যান্সার। তো এখানে কিন্তু আসে 822.70 টাকা প্রায়। হ্যাঁ, তার মানে বন্ধুরা কি বোঝা গেল? এই জিনিসটা দেখো, আমাদের প্রথমে এম ছিল না, সো যখনই আমাদের এম চলে আসলো, ফিউচার ভ্যালু সেম, আই এর মান সেম, এন এর মান সেম, প্রেজেন্ট ভ্যালুটা কিন্তু কম হয়ে যাচ্ছে। তার মানে চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে আমাদের প্রেজেন্ট ভ্যালু তত কমতে থাকবে। তো এটাই ছিল মূলত ওই যে আমাদের আগের প্রশ্নটা ছিল যে ভবিষ্যৎ মূল্য বাড়ার সাথে সাথে আমাদের বর্তমান মূল্য বা হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা বাড়ার সাথে সাথে যে বর্তমান মূল্য কমে, এই যে প্রবলেমটা ছিল এটার সলভ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও যে এটা ক্লিয়ার কিনা, তাহলে কিন্তু আজকের ক্লাসটা আমরা শেষ করতে পারবো। তো এখন আমাকে একটু বলো যে তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছো কিনা, যে আমাদের যখন চক্রবৃদ্ধির পরিমাণ বাড়বে তখন কিভাবে প্রেজেন্ট ভ্যালুর মানটা কমে যায়। তো সো তার মানে আমি আবারও বলছি যে যখন আমাদের এম এর মান থাকবে, এম এর মান বাড়তে থাকবে, তখন আমাদের এই যে প্রেজেন্ট ভ্যালু এটার মান কমতে থাকবে। হ্যাঁ, তো আমরা দেখছি তোমরা প্রায় সবাই বুঝতে পারছো যে ক্লিয়ার। তো সবাইকে ধন্যবাদ। আচ্ছা আমি একটু লাস্ট বারের মধ্যে দেখি কে কে কমেন্ট করছো। আমাদের এখানে রয়েছে নিতু রয়েছে, মির্জা জেরিন জান্নাত রয়েছে, আমাদের সাথে সারা রয়েছে, আমাদের সাথে নাফিন, অর্ঘ, ইব্রাহিম, তারপর আমাদের সাথে জান্নাতুল নাহিম রয়েছে, আমাদের সাথে
আমাদের সাথে নিবিড় রয়েছে, আমাদের সাথে রায়হান লাবিব, তারপর আমাদের সাথে আব্দুল জব্বার, আমাদের সাথে সূর্যদীপ রয়, সাদাফ ইসলাম, সাদ সাফাত ইসলাম। তো তোমাদের সবাইকে অ্যাকচুয়ালি ধন্যবাদ। আজকে আমাদের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। তো আমরা এখন পর্যন্ত আবার যদি একটু ক্লিয়ার করি বা হচ্ছে আমরা যদি আবার একটু রিক্যাপ করি, আমাদের টাইম ভ্যালু অফ মানিতে আমরা নর্মাল কনসেপ্টটা সম্পর্কে জানলাম, আমরা প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু কিভাবে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হয় ওটাও আমরা জানলাম। তো তোমাদের ফিডব্যাকের জন্য ধন্যবাদ, তোমরা যে এত সুন্দর করে রেসপন্স করছো এটার জন্য সবাইকে ধন্যবাদ। তো এরপরে আমাদের নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই যে থার্ড চ্যাপ্টার রিলেটেড যে বোর্ডের যে কোশ্চেন গুলো রয়েছে বা আমাদের যে ডিরেক্ট যে আমাদের সৃজনশীল গুলো রয়েছে সেই সৃজনশীল গুলো আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে আমি আশা করি আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আরো কিছু ব্যাপার যেটা হচ্ছে আমাদের ইআইআর এবং টাইম ভ্যালু অফ মানি যে অন্য সব বিষয়গুলো রয়েছে ওগুলো আমরা সলভ করে ফেলবো। সো আমরা এটা আশা করতে পারি নেক্সট ক্লাসে আমাদের টাইম ভ্যালু অফ মানির যত প্রবলেম আছে সবগুলো আমরা সলভ করে ফেলবো এবং এরপরে আমাদের আর কোনো ইনশাল্লাহ প্রবলেম থাকবে না। এরপরে যদি থাকে তোমাদের কিন্তু মডেল টেস্ট রয়েছে, সলভ ক্লাস রয়েছে, ওগুলোতে আমরা থাকবো তোমাদের সাথে। তো বন্ধুরা এই পর্যন্ত তোমাদের অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। আর যদি এরপরে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখবে, আমি তোমাদেরকে পরে দেখবো বা নেক্সট ক্লাসেও তোমরা জানাতে পারো। তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ এত সুন্দর করে রেসপন্স করার জন্য, মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। তোমরা এভাবেই মনোযোগ দিয়ে ক্লাস করাতে থাকো, তাহলে আমরা মোটিভেশন পাবো। তো আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।